নমস্কার। ভূগোল দিশারি কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রীদেরকে এবং যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে নিবেদন বা আবেদন, আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং আমার ভিডিও ক্লাসগুলো একটু দেখো, যতটা পারো বুঝতে পারো কিনা চেষ্টা করো, আর বইটা একটু ফলো করো, পড়ো, একটু টাচে থাকো। অনেকটা সময় আছে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। দশম শ্রেণী যারা পড়ছো তোমাদের অনেক সময় আছে, ভয় পাওয়ার কিছু কারণ নেই। এখন একটু একটু করে পড়ো, একটু একটু করে লিখো, এটাই হবে। আজকে আমি নারায়ণচন্দ্র বেরা, তোমরা অনেক দিন ধরে দেখছো আমি ফেসবুক পেজে লাইভ দিচ্ছি, কখনো কখনো এমনি পোস্ট করছি, বা ইউটিউব চ্যানেল রয়েছে ভূগোল দিশারি, সেখানেও আমি পোস্ট করছি। সেই জায়গাতে অনেকগুলো বিষয় আমরা বায়ুমণ্ডল নিয়ে বলেছিলাম। দশম শ্রেণীর জন্য বেসিক্যালি কোনো চ্যাপ্টার আলোচনা করিনি, আজকে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে এলাম, বায়ুমণ্ডল। পুরো চ্যাপ্টারটা আমি আজকে নয়, পরপর করে পড়াবো পর্ব ওয়াইজ। আজকে প্রথম দিনে আমরা পড়াবো বায়ুমণ্ডল, অর্থাৎ যে চ্যাপ্টারটিতে দশম শ্রেণীতে যে চ্যাপ্টারটিতে স্রোত এবং জলভাটা এই দুটো বিষয় অন্তর্ভুক্ত, অর্থাৎ বায়ুমণ্ডল বলে একটা চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে। সেই বায়ুমণ্ডলের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র স্রোত, অর্থাৎ আমরা আলোচনা করব আজকে সমুদ্র স্রোত, ওশিয়ান কারেন্ট। ইংলিশে কি বলে, ইংরেজিতে ওশিয়ান কারেন্ট। ওশিয়ান মানে সমুদ্র, কারেন্ট মানে স্রোত বা প্রবাহ। যাই হোক, এই সমুদ্র স্রোত কাকে বলে আমরা এখন জানব, বা সমুদ্র স্রোত কী। আমরা জানি পৃথিবীতে 71%, প্রায় অ্যাপ্রক্স 71% জলভাগ, তাই পৃথিবী নীলগ্রহ বলে, তাই তো। আর বাকি 29% স্থলভাগ, অর্থাৎ 71% জলভাগ, অর্থাৎ ওয়াটার বডি বা ওয়াটার মাস বা জলপুঞ্জ পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে, যথেষ্ট বেশি, 3 ভাগই জল। তো এই জলভাগ আবার বেশিরভাগ অংশ রয়েছে কোথায়, সাগর মহাসাগর রূপে, অর্থাৎ মহাসাগর রূপে। আমাদের যে বৃহৎ মহাসাগরগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বড় 3টে মহাসাগর রয়েছে, প্রশান্ত, ভারত এবং আটলান্টিক। এই মহাসাগর 3টির অবাধ বিস্তার, অবাধ জলের সঞ্চালন, এক স্থান থেকে অন্য দিকে জলের সঞ্চালন হচ্ছে, বিভিন্ন জায়গায় জলের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়। যাই হোক না কেন, তো আমরা ওই জলমণ্ডল বা বায়ুমণ্ডলের অন্তর্গত সমুদ্র স্রোত পড়তে গেলে প্রথম সমুদ্রের ওপরে সমুদ্রের জলরাশি কিভাবে প্রবাহিত হয়, কেন হয়, সেইটা নিয়ে আলোচনা করতে গিয়ে স্রোতের প্রসঙ্গ আসছে। যাই হোক, আমরা স্রোত বলতে কি বুঝি, স্রোত বলতে মেইনলি বুঝি নির্দিষ্ট দিকে প্রবাহ। স্রোত বলতে নির্দিষ্ট দিকে প্রবাহ। সমুদ্র স্রোত বলতে কি সমুদ্রের প্রবাহ না, সমুদ্রের জলরাশির প্রবাহ, অর্থাৎ সমুদ্র জলরাশির প্রবাহকে আমরা বলবো সমুদ্র স্রোত। আমরা যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলি বা একটু পরিষ্কার করে বলি, তাহলে সমুদ্রের জলরাশি, যাকে আমরা ওয়াটার বডি বলি, জলরাশি যখন কি হবে এক স্থান থেকে অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে বলতে ওয়ান প্লেস থেকে অন্য একটা জায়গা, বা এক প্লেস থেকে একটা প্লেসে, এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন কারণে, একটা সমুদ্রের নিচের অর্থাৎ সমুদ্রের অভ্যন্তরজনিত কারণে, আর সমুদ্রের উপরে বায়ুমণ্ডল জনিত কারণে, বা পৃথিবীর আবর্তন গতিজনিত কারণে। তাহলে আমরা কি বললাম, পৃথিবীর আবর্তনজনিত কারণে হতে পারে, অথবা বায়ুমণ্ডল জনিত কারণে হতে পারে, অথবা সমুদ্র জলতলের নিচে বিভিন্ন কারণে, চাপ, উষ্ণতা, লবণতা ইত্যাদি বা ঘনত্বের ইত্যাদি তারতম্যের কারণে যখন সমুদ্রের জলরাশি বা জলপুঞ্জ এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ জলরাশি যখন একটা প্লেস থেকে অন্য একটা প্লেসে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ এটা যদি ওয়ান প্লেস ধরি, ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস,
অর্থাৎ এ প্লেস থেকে বি প্লেসে জলটা যাচ্ছে। আমি বললাম কি কারণে, হতে পারে বায়ুমণ্ডলজনিত কারণে, হতে পারে আবর্তনজনিত কারণে, মানে পৃথিবী আবর্তন গতিজনিত কারণে, অথবা জলতলের নিচে উষ্ণতার ঘনত্ব ইত্যাদি তারতম্যের কারণে যখন দেখা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় জলরাশি প্রবাহ হচ্ছে এবং সেটা কি নির্দিষ্ট দিকে, অর্থাৎ সার্টেন ডাইরেকশান, মানে একটা নির্দিষ্ট দিকে যাবে এবং নিয়মিত রেগুলারিটি মেনটেন করবে। তো কী বললাম, যে একটা নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে যখন সমুদ্রের জলরাশি এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে না অনুভূমি, মানে ভূপৃষ্ঠ, এইটাই ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে প্রবাহিত হবে, যাকে বলা হয় হরাইজন্টালি বা অনুভূমিকভাবে সঞ্চালিত হবে বা চলন হবে বা প্রবাহ হবে, তখন তাকে আমরা সমুদ্র স্রোত বলবো। তাহলে সমুদ্র স্রোত কাকে বলছি? পরিষ্কার কথায় বলবো, বিভিন্ন কারণে তথা বায়ুমণ্ডলজনিত এবং সমুদ্র জলের অভ্যন্তরীণ জনিত কারণে সমুদ্রের জলরাশি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় বা সঞ্চালন হয় বা অনুভূমিভাবে সঞ্চালিত হয়, তখন তাকে আমরা সমুদ্র স্রোত বা সি কারেন্ট বলবো। অর্থাৎ জলরাশি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় সমুদ্র পৃষ্ঠ বরাবর, হ্যাঁ, এবং অনুভূমিকভাবে মানে সমুদ্র পৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে প্রবাহিত হবে, তাকে জলরাশি, এই প্রবাহকে বলা হবে সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোত আমি কাকে বললাম কাকে বললাম এই সমুদ্র স্রোতের আমরা ধারণা ও সংজ্ঞাতে প্রথম সংজ্ঞাটা দিলাম। ধারণাতে একটা কথা বলবো যে সমুদ্র স্রোত সৃষ্টি হলো কেন। তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির জন্য বিভিন্ন রকম প্রাকৃতিক কারণগুলো রয়েছে, বায়ুমণ্ডল জনিত, অর্থাৎ থাকতে পারে বায়ু প্রবাহ মূলত ভূমিকা পালন করে। এছাড়া আবর্তন গতি বা কোরিওলিস ফোর্স, মানে আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের দ্বারা হতে পারে, অথবা জলের নিচে ঘনত্বের পার্থক্য হয়। কার জন্য হয় ঘনত্বের পার্থক্য? ঘনত্বের পার্থক্য সাধারণত হয় উষ্ণতা এবং লবণতার পার্থক্যের জন্য। অর্থাৎ উষ্ণতা পার্থক্য, লবণতার পার্থক্যের জন্য ঘনত্বের পার্থক্য হয়। এই উষ্ণতা এবং লবণতার পার্থক্যের যে স্তর রয়েছে তারপরে থার্মোহ্যালাইন স্তর। সেই থার্মোহ্যালাইন স্তর কী করে? থার্মোহ্যালাইন স্তর যে থার্মোহ্যালাইন বা থার্মোহ্যালাইন যে স্তর, অর্থাৎ উষ্ণতা এবং আমাদের লবণতা, এই যে পার্থক্যজনিত কারণে ঘনত্বের পার্থক্য হয়। এই একটা লেয়ার বরাবর এই উষ্ণতা পার্থক্য হয়, একটা লেয়ার বা স্তর বরাবর কী হয়? ঘনত্বের পার্থক্য হয়। তাহলে এই ঘনত্বের পার্থক্যজনিত কারণে জলরাশি এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হতে পারে সমুদ্রের নিচের বা জলতলের নিচের কারণে। তো যাই হোক, মোটামুটি দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন ঘটনা দেখা যায়, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, বিভিন্ন কিছু ঘটনা দেখা যায়, সমুদ্র উষ্ণতা, লবণতা, ঘনত্ব ইত্যাদি দেখা যায়। সব কিছু একটা মানে কি বলা যায়, বিভিন্ন ফিজিক্যাল প্যারামিটার্স একটা বায়ুমণ্ডলকে সঞ্চালিত করে বা বায়ুমণ্ডলকে নিয়ন্ত্রণ করে। তার মধ্যে আজকে একটা ফিজিক্যাল প্যারামিটার পড়ছি। ফিজিক্যাল প্যারামিটার বলতে একটা ভৌত উপাদান বা ভৌত উপকরণ নিয়ে আমরা আলোচনা করছি, স্রোত। সেই স্রোতে দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলের জনিত কারণেই কিন্তু বেসিক্যালি প্রথমে স্রোতটা সৃষ্টি হয়। আমরা একটা হিসেব দেখব বা জানবো যে বায়ুমণ্ডলের কি বলা যায় যে কত পার্সেন্ট সমুদ্র স্রোত সৃষ্টিতে ভূমিকা পালন করে বা কি কতটা ভূমিকা আছে। আমরা একটু দেখা যাচ্ছে যে বায়ু যে প্রবাহিত হয় জলরাশি দিয়ে, তো জলরাশি, এটা জলরাশির উপরে পৃষ্ঠ, এটা তো জলভাগ, এই জলভাগের উপর দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে না। বায়ু যে পরিমাণ শক্তি নিয়ে যাচ্ছে তার 2 থেকে 4% শক্তি, মানে বললাম যে বায়ু যে পরিমাণ তার শক্তি নিয়ে প্রবাহিত হচ্ছে তার 2 থেকে 4% কী করে? সমুদ্র স্রোত সৃষ্টিতে ভূমিকা পালন করে। বায়ুর 100% যদি শক্তি থাকে তার 2 থেকে 4% কী হয় না, সমুদ্র দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের জলকে টেনে নিয়ে যেতে সাহায্য করে, ওই শক্তিটা বা খরচ হয়। বায়ুর মোট শক্তি 2 থেকে 4% খরচ হয় কোথায় না, সমুদ্রের জলকে টানতে, অর্থাৎ স্রোত সৃষ্টিতে। তাহলে সমুদ্র স্রোত সৃষ্টিতে 2 থেকে 4% থাকছে। এই যে বললাম যে একটা বড় পার্সেন্টেজ একটা বায়ু প্রবাহের তার কিছুটা অংশ স্রোত সৃষ্টিতে সাহায্য করছে। এবং এমন একটা ডেটা দেখা গেছে যে 60 কিলোমিটার বেগে যদি গতিবেগ হয় পার ঘন্টা, 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ যদি দেখা যায় যে বায়ুর গতিবেগ হয়, তাহলে সমুদ্র তরঙ্গের গতিবেগ দেখা যায় 1.2 থেকে 2.4
কিলোমিটার পার ঘন্টা। তাহলে কি বললাম, 1.2 থেকে 2.4 কিলোমিটার পার ঘন্টা সমুদ্র তরঙ্গের গতিবেগ হয়। 60 কিলোমিটার যদি বাইরের গতিবেগ থাকে, তার 2 থেকে 4% শক্তি জলকে টেনে নিয়ে যেতে সাহায্য করছে। যে পরিমাণ শক্তি জলকে টানতে সাহায্য করছে, সেটা কত গতিবেগ হবে? এই জলের গতিবেগটা হবে 1.2 থেকে 2.4 কিলোমিটার পার ঘন্টা। বুঝে গেল? 60 কিলোমিটার। এবং কখনো কখনো ভ্যারি করে, গতিবেগ বাড়লে বাইরের গতিবেগ বাড়লে তরঙ্গের স্রোতের গতিবেগও বাড়ে, তরঙ্গ নয় স্রোতের গতিবেগও বাড়ে। আবার বাইরের গতিবেগ কমে গেলে স্রোতের গতিবেগও কমে যায়। কারণ যখন এই যে জলতল, এটা ওয়াটার লেভেল, এটা কি লেভেল? ওয়াটার লেভেল, জলতল। এই জলতল যখন বায়ু এরকম প্রবাহিত হয় ওর উপর দিয়ে। আমরা জানি যে আমার পুকুরে যখন দেখি বাতাসের সময় একদিক থেকে যখন প্রচুর বাতাস আসে, তখন ঝড়ের সময়, যে কালবৈশাখী হয়ে গেলে যখন ঝড় আসে, তখন দেখি পুকুরে একদিকে যে ছোটো ছোটো কচুরি বানা থাকে, সবগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জমা হয়। কারণটা কি না, যখন বায়ু প্রবাহ হচ্ছিল তখন কি হয়েছে না, জলের উপর যে বায়ু প্রবাহ হচ্ছে, জলের সাথে জলের সাথে কি হচ্ছে, এই যে বায়ু, এই যে এটা তো বায়ুর সাথে জলের ইন্টারাকশন হয়, জলের সাথে বায়ুর ইন্টারাকশন হয়, ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি করে, বায়ু যেদিকে প্রবাহিত হয় জল পৃষ্ঠটাকেও সেই দিকে টেনে নিয়ে যায়। ফলে জলপৃষ্ঠের উপরে থাকা ছোটো ছোটো কচুরিপানাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এক জায়গায় জমা করে দিচ্ছে। মা বললো, বাহ সুন্দর যে কচুরিপানাগুলো একদিকে চলে গেছে, একটু পরে কি করবি, একটা জাল ফান নিয়ে গিয়ে তুলে করে সব ফেলে দিবি। তো এতদিন তো সব এদিকে ওদিকে হয়ে থাকতো, তুলতে পারতাম না, সব টানতে হতো। তার থেকে একদিকে হয়ে গেছে, ভালোই হয়েছে, বাতাস হয়েছিল বলে, ওগুলো তুলে এক জায়গায় ফেলে দিবি। কেন বলতে পারলো? যে বায়ু প্রবাহের জন্য এক জায়গায় কচুরিপানাগুলো ছোটো ছোটো কচুরিপানা ছোটো ছোটো চলে এলো একদিকে, ফলে জমা হয়ে গেল, ফলে তুলতেও আমাদের সুবিধা হলো, কারণ একমাত্র বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ থাকার জন্য বায়ু প্রবাহের সাথে জলতলে একটা ঘর্ষণ হয়। সমুদ্রের বিশাল জলভাগ, সেই সমুদ্রের উপর যখন বায়ু প্রবাহ হয় অবাধে, কোনো বাধা নেই, তখন বায়ু প্রবাহের উপর থেকে যদি নিচ পর্যন্ত দেখি, বায়ু যদি উপর থেকে নিচ পর্যন্ত দেখি, তাহলে নিচের বায়ুটা কিন্তু জলের সাথে ঘর্ষণ করছে, কিন্তু উপরে করছে না। তাই নিচের বায়ুটা জলের সাথে ঘর্ষণ করতে গিয়ে গতিবেগটা কিন্তু কিছুটা কমিয়ে ফেলছে। কার? বায়ুর গতিবেগ কমে যাচ্ছে, কেন? জলে ঘর্ষণে অংশগ্রহণ করছে। 2 থেকে 4% শক্তি নষ্ট হয়ে যাচ্ছে ওই জলকে টেনে নিয়ে যেতে বায়ুর, আর তার জন্য ওই জলের গতিবেগ হয়ে যাচ্ছে কত? 1.2 থেকে 2.4 কিলোমিটার। বোঝা গেল? এই তো বায়ুর ভূমিকা একটা আছে বললাম, এটা একটু জানলাম। এবারে যে বিষয়টা নিয়ে আমরা পড়ব, যে সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য হলো, আমরা সংজ্ঞা ধারণা পড়লাম, এবারে বৈশিষ্ট্য পড়তে গিয়ে আমরা যে বিশিষ্ট আলোচনা করব, যে কতগুলো বৈশিষ্ট্য আছে, 1-2 করে আমরা আলোচনা করব। তোমরা একটু মন দিয়ে শুনবে, দরকার হয় লিখে নেবে। ঠিক আছে? প্রথম যদি বলি যে প্রকৃতি, যে সমুদ্র স্রোতের প্রকৃতিটা কেমন, তার সাথে আমরা বৈশিষ্ট্য কেমনভাবে তুলনা করব না। সমুদ্র তরঙ্গের ন্যায় সমুদ্র তরঙ্গ যেমন কি হয়, ওঠানামার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়, স্রোতও কি করে না, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। স্রোতও কি করে, স্রোতও দেখা যায় এক স্থান থেকে অন্য স্থানে যায়, সঞ্চালিত হয়। অর্থাৎ প্রথম যে বৈশিষ্ট্য আমরা বলবো প্রকৃতি বলে লিখব। প্রকৃতিতে কি লিখব? সমুদ্র স্রোত হচ্ছে বিশালাকার জলরাশির, বা এমনি জলরাশির বলবো। সমুদ্র স্রোত হলো জলরাশির একমুখী অগ্রগতি বা সঞ্চালন। কি বললাম? সমুদ্র স্রোত হলো জলরাশির একমুখী অগ্রগতি বা সঞ্চালন। একমুখী সঞ্চালন, অগ্রগতি কেন বলছি না, এগিয়ে যাওয়ার কথা বলছি, এক জায়গা থেকে অনেক যাচ্ছে, তো এই জন্য বলছি যে অগ্রগতি সঞ্চালনকে আমরা কি বলছি, সমুদ্র স্রোতও বলছি, সংজ্ঞায় তো পড়েছি। তাই প্রথম বৈশিষ্ট্য প্রকৃতির কেমন বলবো, যে জলরাশি কি হয় না, একটা জায়গা থেকে অন্য জায়গায় বিশাল জলরাশি কি হয় না, অগ্রবর্তী সঞ্চালন ঘটে, বা অগ্রবর্তীভাবে এগিয়ে যায় বা সঞ্চালিত হয়, এটা বলবো। 2, সমুদ্র স্রোত এর কতগুলো নিয়ন্ত্রক আছে। যে নিয়ন্ত্রক বলতে কি, কোন কোন নিয়ন্ত্রক আমাদেরকে সাহায্য করে, বা কোন উপাদানগুলো সমুদ্র স্রোতকে প্রভাবিত করে আমরা জানবো। যে সমুদ্র স্রোতের দেখা যাচ্ছে নিয়ন্ত্রকগুলো যদি দেখি, প্রধান নিয়ন্ত্রক হচ্ছে বায়ুশক্তি।
এছাড়াও আছে আবর্তন গতি, মানে আবর্তন গতিজনিত কারণে কোরিওলিস বল, আবর্তন গতি একটা বায়ু শক্তি। 3 নম্বর যদি দেখি আমরা কথাগুলো, যে সমুদ্র জলতলের যে চাপের পার্থক্য, সমুদ্র জলের চাপের পার্থক্য, চাপ, উষ্ণতার পার্থক্য, লবণতার পার্থক্য ইত্যাদি। আমি বেশি লিখলাম না, এখন এখানে নিয়ন্ত্রক পড়াচ্ছি না, জাস্ট বলবো যে সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে কতগুলো নিয়ন্ত্রকের ভূমিকা আছে, তার মধ্যে প্রধান ভূমিকা পালন করে বায়ুশক্তি, এইটাই লিখবো। অর্থাৎ নিয়ন্ত্রক সমূহ দিয়ে লিখবো বায়ুশক্তি, আবর্তন গতি, কোরিওলিস বল এবং চাপের পার্থক্য, লবণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য, ঘনত্বের পার্থক্য ইত্যাদি জনিত কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। বিশেষ করে বায়ুশক্তির ভূমিকাটা একটু বেশি আছে। অর্থাৎ বায়ুশক্তি হচ্ছে সমুদ্র সৃষ্টি বা সমুদ্র স্রোত সৃষ্টির মূল নিয়ন্ত্রক। অর্থাৎ বায়ুপুঞ্জ বা বায়ুশক্তি হচ্ছে সমুদ্র শক্তির প্রধান নিয়ন্ত্রক। বললাম একটু আগে যে 2 থেকে 4% শক্তি কি হয়, 2 থেকে 4% বায়ু শক্তি সমুদ্র সৃষ্টিতে অংশগ্রহণ করে। আমি এখনই ডিসকাশন করলাম। নেক্সট পয়েন্ট আমরা পড়ে নেব যে নিয়ত বায়ু, বায়ু শক্তি তো আছে, তার মধ্যে 3 নম্বর 3 নম্বর যেটা পড়ছি সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ ভূমিকা, প্রবাহের ভূমিকা। অর্থাৎ যদি আমরা পৃথিবীর ছবিটা এইভাবে ছোট্ট করে একটা আঁকি, এটা যদি পৃথিবী হয়, এইটা যদি নিরক্ষরেখা অঞ্চল হয়, এটা যদি নিরক্ষরেখা অঞ্চল হয়, এটা কখনোটা মকরিয়া, এইভাবে যদি হয় 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। এইবার আবার একটা আছে আয়নবায়ু, আমরা জানি এটা আয়নবায়ু। আয়নবায়ু প্রবাহ পথ যেদিকে, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে আসে আয়নবায়ু, আবার দক্ষিণ পূর্ব দিকে যায় আয়নবায়ু। আয়নবায়ু প্রবাহ পথকে ধরে এক ধরনের সমুদ্র স্রোত দেখা যায় তো, যার জন্য নিরক্ষীয় স্রোত তৈরি হয়। মানে উত্তর পূর্ব আয়নবায়ু জন্য উত্তর নিরক্ষীয় স্রোত হয়, দক্ষিণ পূর্ব আয়নবায়ুর জন্য দক্ষিণ নিরক্ষীয় স্রোত সৃষ্টি হয়। আবার পশ্চিমা বায়ু প্রবাহ বলে, পশ্চিমা মানে ওই দিকে যাচ্ছে, মানে কর্কটের দিকে সুমেরু বৃত্ত প্রদেশের দিকে, বা মকরের দিকে কুমেরু বৃত্ত প্রদেশের দিকে আসছে। ফলে পশ্চিমা বায়ু প্রবাহের প্রভাবে, আবার পশ্চিমী বায়ু স্রোতের প্রভাবে আবার এক ধরনের স্রোত তৈরি হয়। আবার মেরু অঞ্চলে মেরু বায়ুর প্রভাবে মেরু স্রোত সৃষ্টি হয়। অর্থাৎ বিভিন্ন, বা মেরু অঞ্চল থেকে স্রোত আসে। অর্থাৎ বিভিন্ন বায়ু, অর্থাৎ নিয়ত বায়ু বলতে আমরা আয়ন বায়ু, পশ্চিমা মেরু বায়ু, এই 3টে বায়ুর গতিপথকে আমরা যদি দেখি, 3টে বায়ুর গতিপথকে কিন্তু বায়ু প্রবাহ কী করে, 3টি বায়ুর গতিপথকে অনুসরণ করে কিন্তু সমুদ্র স্রোত। বিশেষ করে আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ু, এই দুটো বায়ুকে বেশি অনুসরণ করে সমুদ্র স্রোত। আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুকে অনুসরণ করেই কিন্তু সমুদ্র স্রোতের প্রবাহ হয়। বুঝে গেল? অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহের মধ্যে 3টে ভাগ থাকে, তার মধ্যে 2টো বায়ুর ভূমিকা স্রোত সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা পালন করে বা আছে। নেক্সট যে বিষয়টা আমরা পড়বো যে দিক, আমরা কী বলবো, দিক বিক্ষেপ। নিয়ত বায়ু 4 নম্বর দিক বিক্ষেপ। যে সমুদ্র স্রোত উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, বায়ু যেমন আসে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, বায়ু আসে তো, না আসে না, আসে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে তো বায়ু আসে। আসার সময় তখন কি হয়, যদি উত্তরার্ধ হয় তাহলে কোন দিকে বাঁকবে না, ডান দিক, এই দিকটা ডান দিক, ওই সাপেক্ষে ডান দিক। আবার এই পাশে যদি উচ্চচাপ লিখি, এখানে যদি নিম্নচাপ লিখি, একটা উত্তরার্ধের কথা যদি বলি, তাহলে ডান দিক এইটা। তাহলে দেখা যাচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহের সময় কোরিওলিস বলের কারণে, অর্থাৎ আবর্তন গতিজনিত ফল, মানে আবর্তন গতির ফলে যে কোরিওলিস বল সৃষ্টি হয়, সেই কোরিওলিস বলের প্রভাবে যে কোনো গতিশীল বস্তু, বিশেষ করে বায়ু এবং স্রোত, বায়ু কী হয়, উত্তরার্ধে ডান দিকে, দক্ষিণার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। উত্তর দিকে ডান দিকে যদি বায়ু বাঁকে, বায়ুর সাথে স্রোতের একটা সম্পর্ক যথেষ্ট স্রোতের, তাই বায়ু যেদিকে বাঁকবে সমুদ্র স্রোত সেদিকে বেঁকে যায়। অর্থাৎ দিক বিক্ষেপের ক্ষেত্রে কোরিওলিস বলের ভূমিকা রয়েছে, এবং তা উত্তরার্ধে ডান দিকে, দক্ষিণার্ধে বাম দিকে বেঁকে যায়। এই বলে পয়েন্টটা লিখবে, দিক বিক্ষেপ বললাম। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট নম্বর বলতে গায়র।
আমি গায়র এখানে পড়িয়ে দিচ্ছি, এবং এই গায়রটা এখানেও আছে, লিখেছিলাম বিশেষ গায়র, এটাও এখানে পড়িয়ে দিচ্ছি। গায়র মানে কুণ্ডলী বা বলয় আকারে ঘোরা। ঠিক আছে, গায়র তাহলে কি না সার্কুলার, মানে চক্রাকারে আবর্তন করা। চক্রাকারে আবর্তন করাকে আমরা গায়র বলছি। কার আবর্তন করা? সমুদ্র স্রোতের। সমুদ্র স্রোত চক্রাকারে যখন ঘোরে তখন তাকে আমরা কি বলি? গায়র বলি। তা সমুদ্র স্রোত ঘুরে কেন বা গায়ের সৃষ্টি হয় কেন যদি আমরা বলি, গায়ের সৃষ্টি হবে না যে ধরা এই দিক থেকে একটা বায়ু আসছে, সোজা পথে আসা উচিত, সোজা পথে আসা উচিত এইভাবে, কিন্তু ডান দিকে বাংলা এইভাবে আসছে। মানে বায়ু আসা মানে এই দিক থেকে বায়ু আসছে, মানে স্রোতও আসছে, তার ডান দিক মানে এই দিকে বাঁকছে। ভেবে দেখো, এটা উচ্চচাপ থেকে যদি নিম্নচাপের দিকে আসে, এই নিম্নচাপ অঞ্চল, আবার এইটা যখন ওদিকে যাচ্ছে তার ডান দিকে এইভাবে বাঁকবে, ডান দিক মানে এইভাবে না গিয়ে ওদিকে বাঁকবে তো। আবার যখন ওই দিকে যখন বেঁকে যাবে তখন আবার এদিকে বাঁকবে, ডান দিক বাঁকবে না। অর্থাৎ বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপে যাওয়ার সময়, অর্থাৎ স্রোতও উঁচু জায়গা থেকে নিচু স্রোতের দিকে, মানে উচ্চ ঘনত্ব থেকে নিচু বা কম ঘনত্বের দিকে যাওয়ার সময়, বা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বা নিম্নচাপের দিকে বায়ু যাওয়ার সময় স্রোতও যায়। স্রোত যখন উত্তর যাবে তখন কিন্তু ডান দিকে বাঁকলো, আবার যখন সোজা যাচ্ছে আবার ডান দিকে বাঁকলো, আবার যখন সোজা যাবে বলছে আবার ডান দিকে বাঁকলো। অর্থাৎ আবর্তনের গতিজনিত কারণে কোরিওলিস বলের দ্বারা বায়ুর দিক বিক্ষেপ ঘটে উত্তর ভারতের ডান দিকে, দক্ষিণ ভারতের বাম দিকে। সেই কারণে বিভিন্ন মহাসাগরে দেখা গেছে বিভিন্ন প্রকার উষ্ণ কিংবা শীতল স্রোত তারা দিক পরিবর্তন করে ডান দিকে কিংবা বাম দিকে বেঁকে একটা কুণ্ডলী তৈরি করে, স্রোতের কুণ্ডলী বা বলয়, ক্লোজ সার্কেল তৈরি করে, ক্লোজ সার্কেল সিস্টেম, মানে একটা আবদ্ধ বৃত্তাকার সিস্টেম তৈরি করে, যেখানে স্রোতের চক্রাকারকে আবর্তন ঘটে বা চক্রাকার ঘূর্ণন ঘটে। এই জলের চক্রাকার ঘূর্ণনকে বা স্রোতের এই চক্রাকার ঘূর্ণনকে আমরা বলি জলাবর্ত বা কুণ্ডলী বা গায়র বলবো। বুঝে গেল? গায়রটা হচ্ছে আবর্তন গতিজনিত কারণে কোরিওলিস বলের দ্বারা, এটা বলতে হবে। এই ধরনের গায়র দেখা যায় মোট 5টি। আমাদের মোট যে প্রশান্ত হোক, আটলান্টিক হোক, ভারত হোক, এই নিয়ে যে 3টে বড় মহাসাগর আছে, এছাড়া সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর গায়র দেখা যায় না। 3টে, প্রশান্ততে 2টো দেখা যায়, আটলান্টিকে 2টো, 4টা, ভারতের নিচের দিকে দক্ষিণে 1টা দেখা যায়। মোট 5টা গায়র রয়েছে। আবর্তন গতিজনিত কারণে এই গায়রটার সৃষ্টি হয়। ভিন্ন ধর্মী স্রোতের চক্রাকার আবর্তনকেই বলা হবে কি? গায়র। ক্লিয়ার? অর্থাৎ গায়র সমুদ্র স্রোতের একটা প্রধান বৈশিষ্ট্য। নেক্সট, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের প্রবাহ। নেক্সট বৈশিষ্ট্য 6 নম্বর বললাম যে উষ্ণ স্রোতের এবং শীতল স্রোতের প্রবাহ। যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত কোনটা? কোন জলপৃষ্ঠে দেখা গেছে যে সবসময় জলপৃষ্ঠের উপর দিয়ে যে স্রোতটা যায় তার নাম হচ্ছে উষ্ণ স্রোত। উষ্ণ স্রোতটা সাধারণত কি হয়? পৃষ্ঠ স্রোত হয়, সাধারণত পৃষ্ঠ স্রোত হয়। আর যেটা নিচ দিয়ে যায় উল্টো দিকে সেটার নাম হচ্ছে শীতল স্রোত, অর্থাৎ গভীর স্রোত। অর্থাৎ গভীর স্রোত যেটা বা গভীর জলের ভিতর দিয়ে যে স্রোতটা যায় তার নাম শীতল স্রোত, আর উপর দিয়ে যে স্রোতটা যায় তার নাম উষ্ণ স্রোত। তাহলে আমরা উষ্ণ স্রোত শীতল স্রোতকে যদি দেখি, উষ্ণ স্রোত দেখা গেছে যে সমুদ্র উপর পৃষ্ঠ দিয়ে প্রবাহিত হয়, যেটাকে আমরা বলি পৃষ্ঠীয় স্রোত। আবার যেটা গভীর স্রোত সেটা কিন্তু আবার শীতল স্রোত, ভারী স্রোত, সেটা সমুদ্রের নিচ দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে? অর্থাৎ উষ্ণ স্রোত যেদিকে যায় শীতল স্রোত ঠিক উল্টো দিকে আসে, তো তার নিচ দিয়ে আসে। এইভাবে কিন্তু সমুদ্রের দুই পাশে বা দুই প্রান্তের জলের মধ্যে ভারসাম্য রক্ষিত হয়। দেখা গেছে যে পৃথিবীতে মোট সমুদ্রের 10% হচ্ছে রয়েছে উষ্ণ স্রোত বা অগভীর স্রোত। অগভীর স্রোত রয়েছে কত? 10%। আর 90% রয়েছে শীতল স্রোত বা গভীর সমুদ্রের স্রোত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10% রয়েছে পৃষ্ঠ স্রোত মানে অগভীর স্রোত, আর 90% রয়েছে শীতল বা গভীর স্রোত। পৃথিবীতে মোট স্রোতের 90% দেখা যায় গভীর স্রোত রূপে।
আর 10% পৃষ্ঠস্রোত। আর এই পৃষ্ঠস্রোত গোটা পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়ে যায়। মোটামুটি বোঝা গেল যে পৃষ্ঠস্রোতের কথা বললাম। পৃষ্ঠস্রোতটাই সমস্ত মহাসাগর, পৃষ্ঠস্রোত উপরে দেখা যায় এবং সেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর গভীর স্রোত নিচে রয়েছে অন্তঃস্রোত রূপে। ঠিক আছে, অর্থাৎ আমরা স্রোতের প্রভাব বলছি যে উপর দিয়ে যায় নিচে দিয়ে যায়। আবার যদি আমরা একটু উষ্ণ শীতল স্রোতের কথা বলি, পৃথিবীর কথা ভাবি, এটা পৃথিবী, এটা মেরু অঞ্চল 90 ডিগ্রি নর্থ, এটা 90 ডিগ্রি সাউথ, এটা নিরক্ষরেখা। যে 90 ডিগ্রি নর্থ থেকে, 90 ডিগ্রি নর্থ মানে এই অঞ্চল থেকে, এই অঞ্চল থেকে নিরক্ষ অঞ্চল 0 ডিগ্রি, এদিকটা উষ্ণতা বেশি, আবার ওদিকটা উষ্ণতা বেশি। তাহলে বলো এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। যদি আমি উত্তর গোলার্ধের কথা ভাবি, উত্তর গোলার্ধের কথা ভাবি, উত্তর গোলার্ধে দেখা যাচ্ছে কি, উত্তর গোলার্ধে দেখা যাচ্ছে, উত্তর গোলার্ধে কি দেখা যাচ্ছে যে এই অঞ্চল থেকে স্রোত যায়, আবার এই দিকেও আসে। উত্তর গোলার্ধে দেখা যাবে উষ্ণ স্রোত, কি স্রোত? উষ্ণ স্রোত নিরক্ষ অঞ্চল থেকে মেরুর দিকে যাচ্ছে। উত্তর গোলার্ধে নিরক্ষ অঞ্চল থেকে কোন দিকে যাচ্ছে? মেরুর দিকে যাচ্ছে উষ্ণ স্রোত। আর শীতল স্রোত তাহলে লিখি 0 ডিগ্রি টু 90 ডিগ্রি যাচ্ছে, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম উষ্ণ স্রোত। আর উত্তর গোলার্ধে যদি শীতল স্রোত বলি তাহলে বলবো 90 ডিগ্রি নর্থ টু 0 ডিগ্রি। তাহলে এই দুটো বিষয় একটু মাথায় নিলাম, নিয়ে লিখলাম উত্তর গোলার্ধে কী হয়, উত্তর গোলার্ধে উষ্ণ স্রোত দক্ষিণ থেকে উত্তরে যায়, হ্যাঁ কি না? উত্তর গোলার্ধে উষ্ণ স্রোত দক্ষিণ থেকে উত্তরে যায়, মানে এটা দক্ষিণ দিক যদি ভাবি আপেক্ষিকভাবে, নিচের দিকটা দক্ষিণ দিক, এইখান থেকে উত্তর দিকে যায় উষ্ণ স্রোতটা, এই যেটা এই যে ব্লু কালারের এটা উষ্ণ স্রোত। আর ওর তলা দিয়ে, ওর নিই দিয়ে, সমুদ্রের নিই দিয়ে অন্তঃস্রোত রূপে, গভীর স্রোত রূপে শীতল স্রোতটা কিন্তু আসে নিরক্ষরেখা। অর্থাৎ শীতল স্রোত যদি লিখি, এটা উষ্ণ লিখলাম, এটা যদি আমি শীতল লিখি, শীতলটা কোন দিক থেকে আসছে? 90 ডিগ্রি থেকে আসছে 0 ডিগ্রি থেকে, অর্থাৎ উত্তর থেকে, ওটা উত্তর থেকে কোন দিকে আসছে? দক্ষিণে। তাহলে শীতল স্রোতটা আসছে উত্তর থেকে দক্ষিণে, আর উষ্ণ স্রোতটা যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরে। বোঝা গেল? দক্ষিণ গোলার্ধের সাপেক্ষে যদি ভাবি উল্টোটা, কি রকম উল্টো না, এইটা শীতল না, এটা দক্ষিণ, শীতল স্রোত যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরে, উপর দিকে যাচ্ছে মানে উত্তরে, উত্তরে মানে 0 ডিগ্রির দিকে যাচ্ছে দক্ষিণ থেকে, নিচ থেকে উত্তর দিকে যাচ্ছে। আবার এই জায়গা থেকে এই দিকে আসছে, মানে ওটা কোন দিক? 0 ডিগ্রি, মানে ওটা হচ্ছে 0 ডিগ্রি, মানে ওটা ওর সাপেক্ষে দক্ষিণ দিকে। এটা নাম হচ্ছে কি উষ্ণ স্রোত। উষ্ণ স্রোত ওরা লিখলাম উষ্ণ স্রোত। এটা দক্ষিণ গোলার্ধে, কোন গোলার্ধের কথা বলছি? পুরোটা দক্ষিণ গোলার্ধের কথা বলছি, নিচের দিকটা যে উষ্ণ জায়গা থেকে দক্ষিণ দিকে আসছে, মানে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ উষ্ণ স্রোত উত্তর থেকে মানে ওটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ দক্ষিণ দিকে, দক্ষিণে আসছে। বোঝা গেল? তাহলে প্রবাহটা কেমন বা গতিটা কেমন বোঝালাম, বোঝা গেল? ঠিক আছে। এরপরে যে নেক্সট পয়েন্টে যাব, আমরা প্রবাহের দিক পড়লাম, এবারে যে বিষয়টা যাব, আমরা যাব হচ্ছে এসিপিওসি বলে একটা গল্প আছে, গল্প নয়, জাস্ট জানবো যে সব মহাসাগরে স্রোত দেখা যায়, একমাত্র আন্টার্কটিকা মহাসাগরে বিভিন্ন মহাসাগরে বিভিন্ন স্রোত দেখা যায়, কিন্তু আন্টার্কটিকা মহাসাগর মানে কুমেরু মহাসাগরে, আন্টার্কটিকা মানে কুমেরু মহাসাগর মানে দক্ষিণ মহাসাগরে একটাই মাত্র স্রোত দেখা যায়। ধরো পৃথিবী এইটা, এই যে কুমেরু মহাসাগর, এখানে একটাই স্রোত দেখা যায় সারা পৃথিবীটা ঘুরে, তার নাম কি না আন্টার্কটিকা। আন্টার্কটিকা স্রোত, যেটাকে বলো কুমেরু মহাসাগরীয় স্রোত, তাহলে আন্টার্কটিকাই স্রোত ওটা, তাহলে ওটাকে বলা হবে কি আন্টার্কটিকা মহাসাগরীয় স্রোত, অর্থাৎ আন্টার্কটিকা
সার্কাম মানে পরিবেষ্টনকারী, সার্কামস্ট্যান্স বলা যেতে পারে, বা আন্টার্কটিকা সার্কামস্ট বলা যেতে পারে। পোলার মানে মেরু, মেরু অঞ্চল, তো আন্টার্কটিকা তো মেরু অঞ্চলে, পোলার বলা যেতে পারে, তাই পোলার বলবো, যে পি ফর পোলার। তাহলে কি বলবো, পোলার বলা যেতে পারে। এবং তার সাথে বলবো ওশিয়ানিক, ওশিয়ান কারেন্ট। তাহলে কি হচ্ছে, এ সি পি ও সি, আন্টার্কটিকা সার্কাম হাইফেন দেবে, সার্কাম পোলার ওশিয়ান কারেন্ট। একমাত্র কুমেরু মহাসাগরে একটাই স্রোত দেখা যায়, তার নাম হচ্ছে আন্টার্কটিকা মহাসাগরের স্রোত। আবার অনেক বইতে এটা লেখা থাকে এসিসি বলে। এসিসি মানে কি না, সোজা কথায় বলা যাচ্ছে আন্টার্কটিকা সার্কামস্ট্যান্ট কারেন্ট। আন্টার্কটিকা সার্কামস্ট্যান্ট কারেন্ট মানে আন্টার্কটিকাকে ঘিরে রেখেছে যে কুমেরু মহাসাগরীয় স্রোতটি, সেটাই বলা হচ্ছে এসিসি। বা এটাও বলতে পারি যে আন্টার্কটিকা সার্কামস্ট্যান্ট ওশানিক কারেন্ট এসিসি। পরীক্ষায় পড়ে যে পৃথিবীর দীর্ঘতম স্রোতের নাম কি, পৃথিবীর দীর্ঘতম স্রোতের নাম এইটা। তাহলে কি পৃথিবীর দীর্ঘতম স্রোত এইটা হচ্ছে, মনে রাখবে কিন্তু। তাহলে আমরা দীর্ঘতম স্রোত সম্পর্কে বললাম এবং পুরো নামটা মনে রাখলাম, তোমরাও মনে রাখবে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু কাজে লাগে, ঠিক আছে? এটা হচ্ছে মনে রাখবে, তোমাদের কাজেও লাগতে পারে। যাই হোক, এবার আমরা একটা জিনিস পড়বো, যে নেক্সট যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে, আমরা কি বলবো, অনেক তো বিষয়, মানে কি বলা যায়, অনেক পয়েন্ট ভুলে মারছি আমি। আচ্ছা, উষ্ণ এবং শীতল স্রোতের মিলন, উষ্ণ ও শীতল স্রোতের মিলন। উষ্ণ শীতল স্রোতের যদি মিলন ঘটে কি হয়, যদি কখন দেখা যায় উষ্ণ এবং শীতল স্রোতের মিলন, ধরো উষ্ণ স্রোত গেল আর শীতল স্রোত আসছে, দুটো জায়গায় মিলিত অঞ্চল, এটা শীতল স্রোত আসছে। এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যেখানে মিলিত হবে সেখানে ঘন কুয়াশা হবে, ঝড়ঝঞ্ঝা হবে, বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ উষ্ণ বায়ু যাওয়া মানে উষ্ণ স্রোত যাচ্ছে, মানে উষ্ণ স্রোতের সাথে উষ্ণ বায়ুও যাচ্ছে, আর শীতল স্রোত আসছে মানে শীতল বায়ুপুঞ্জও আসছে। তা উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ পরস্পর সংঘর্ষে লিপ্ত হলে সীমান্ত বৃষ্টি হয়, আমরা জানি, বা নাতিযুক্ত ঘূর্ণবাত তৈরি হয়। তাই নাতিযুক্ত ঘূর্ণবাতজনিত কারণে ঘন কুয়াশা হতে পারে, বৃষ্টি হতে পারে, অর্থাৎ নিম্নচাপ হতে পারে। অর্থাৎ উষ্ণ শীতল স্রোতের মিলনের ফলে আমাদের কী হয়, বিভিন্ন আবহাওয়াগত দুর্যোগ আমরা দেখতে পাই। যেমন আটলান্টিক মহাসাগরে আমরা যদি দেখি, নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। নিউফাউন্ডল্যান্ড দ্বীপ তোমরা নিশ্চয়ই শুনেছ। সেই নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে দেখা যায় কি না, এই ধরনের মানে কি বলা যায়, মানে মিলন কার মানে ওই যে মিলনটা বললাম না, উষ্ণ শীতল মিলন দেখা যায় ওই আটলান্টিক মহাসাগরের কাছে। একটা উদাহরণ দিবে যে নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে আটলান্টিক মহাসাগর এরকম প্রবাহ দেখা যায়। নেক্সট, নামকরণ। 8 নম্বর, আমরা বায়ু প্রবাহের ক্ষেত্রে নামকরণ কিভাবে করি স্রোতের? বায়ু প্রবাহের ক্ষেত্রে বায়ু এই জায়গা থেকে যাচ্ছে উত্তর থেকে, ধরো আমি সাপোজ উদাহরণ মুছে দিচ্ছি, যে উত্তর থেকে দক্ষিণে বায়ু প্রবাহ আসছে, দক্ষিণ নাম দেই আমরা উত্তর, ধরো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ু আসছে, আমরা কি নাম দিই, পূর্ব থেকে পশ্চিমে আসছে, অর্থাৎ পূবালি বায়ু। অর্থাৎ বায়ু প্রবাহের ক্ষেত্রে বলেছি যে বায়ু যে দিক থেকে আসবে সেই অনুযায়ী নাম। পূর্ব দিক থেকে এলে পূর্ব বায়ু, মেরু দিক থেকে এলে মেরু বায়ু, নিরক্ষ অঞ্চল থেকে এলে নিরক্ষীয় বায়ু। যদি স্রোতের ক্ষেত্রে বলছি, স্রোতের ক্ষেত্রে অন্য নাম। বায়ু যে দিকে যাবে, যদি পূর্ব দিকে যায়, পূর্ব দিকে তার নাম পূবালি স্রোত। স্রোতের ক্ষেত্রে কি বললাম, বায়ু যেমন যে দিক থেকে আসছে সেই অনুযায়ী নামকরণ, কিন্তু স্রোতের ক্ষেত্রে নামকরণটা কি হয়, স্রোত যে দিকে যাবে সেই অনুযায়ী নামকরণ হয়, অর্থাৎ উল্টোমুখী নামকরণ। বায়ু প্রবাহের যে কারণে নামকরণ হয়, মানে যেভাবে নামকরণ হয়, স্রোতের ক্ষেত্রে অন্যভাবে নামকরণটা হয়, উল্টোভাবে নামকরণটা হয়, বুঝে গেল? অর্থাৎ স্রোতে আমরা নামকরণটা কি দেখতে পাচ্ছি, উল্টো দেখে, নামকরণের ক্ষেত্রে উল্টো দেখতে পাচ্ছি।
আচ্ছা, এবারে যে বিষয়টা আমরা আলোচনা করব যে স্রোতের সাথে তরঙ্গের কি মিল আছে বা মিল নেই, অর্থাৎ আমরা এখন জানবো তরঙ্গটা কি। একটু তরঙ্গ এবং স্রোতের পার্থক্য দেখবো। তরঙ্গ কি? তরঙ্গে বলা হয় ওয়েভ। ওয়েব সম্বন্ধে আমরা এখানে বেশি কিছু পড়বো না, যেহেতু দশম শ্রেণীর জন্য পড়াচ্ছি। শুধু একটা কথা বলবো, সমুদ্রের জলপৃষ্ঠ যখন কি হয় উপরে উঠা নামা করে, জলপৃষ্ঠ কি হয় উঠা নামা করে, অর্থাৎ জলতল যখন কি হয় উপরে উঠে। ওর এখানে অনেক কিন্তু জলাবর্ত তৈরি হয়, এখানে জলাবর্ত তৈরি হয়। অর্থাৎ যখন সমুদ্রের জলরাশি কি হয় উঠে আর নামে, উঠে আর নামে, অর্থাৎ উত্থান আর নামা। আর কণাগুলো কি হয় একটা জায়গায় কণাগুলো যেমন ছিল তেমন থাকে। অর্থাৎ জলের যখন কি হয় উপরে ওঠা আবার নামা, এই ঘটনা ঘটে, যেখানে জলের কণার কোনো স্থান পরিবর্তন ঘটে না। কণাগুলো, জলরাশির কণাগুলো একটা জায়গায় স্থির থাকে। শুধুমাত্র বিভিন্ন কারণে, বিশেষ করে বায়ু প্রবাহ হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, ভূমিকম্প হতে পারে, বা পাত সঞ্চালনজনিত কারণে বা সুনামিজনিত কারণে যখন কি হবে জলতল উঠবে বা নামবে, জলতল উঠবে এবং নামবে, কণাগুলো স্থান পরিবর্তন করবে না। কথাটা মাথায় রাখবে। এই যে উলম্বভাবে উঠার নামা, উলম্বভাবে উঠা মানে এই যে উঠছি, এটা তো উলম্ব, উঠা আর নামা, এই যে উঠা নামা, এই উঠানামাটাকে বলা হচ্ছে কি তরঙ্গ। উঠানামাটাকে কি বলা হচ্ছে তরঙ্গ। তাহলে তরঙ্গ ক্ষেত্রে কি সংজ্ঞা দেব? যে বায়ুপ্রবাহ, ভূমিকম্প, অগ্নুৎপাত, সুনামি, বিভিন্ন কারণে সমুদ্রের জলরাশি একটা নির্দিষ্ট স্থানে যখন ওঠানামা করে, একটা নির্দিষ্ট স্থানে জলরাশির স্থান পরিবর্তন না করে একটা জায়গায় উলম্বভাবে ওঠানামা করবে, তখন তাকে আমরা কি বলবো? যে স্রোত না তরঙ্গ, তরঙ্গ বলবো। তাহলে ছবিটা দেখা যাচ্ছে এইভাবে কিন্তু তরঙ্গ হচ্ছে, আর স্রোত যাচ্ছে এইভাবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস, এইটা হচ্ছে আমরা স্রোত বলছি, আর এটা বলছি কি তরঙ্গ। তাহলে সমুদ্রে জলরাশির মধ্যে দুটো আন্দোলন বা আলোড়ন দেখা যায়। একটা সমুদ্র স্রোত দেখা যায় যা স্থানান্তর পদ্ধতি, আর একটা আলোড়ন দেখা যায় যে হচ্ছে তরঙ্গ, যেটা স্থানান্তর পদ্ধতি নয়, স্থানিক পদ্ধতি। স্থানিক মানে সেই জায়গায়, স্ট্যাটিক মানে সেই জায়গায় জলরাশিগুলো স্থির থাকে, তাই স্থানিক পদ্ধতি বলে। যে স্থানিকভাবে কিন্তু জলে ওঠানামা হয়, তাই তরঙ্গ বলছি। তাহলে আমরা এখন তরঙ্গ এবং স্রোতের মধ্যে আমরা কী করবো পার্থক্য জেনে নেব, যে কী কী পার্থক্য হতে পারে। তাহলে আমরা পার্থক্য মতন লিখে এখন বিষয় দেব। ক্লাস 10-এ যেহেতু তোমরা পড়ো, বিষয় দেব, বিষয়গুলো দিয়ে মাঝখানে বিষয় দেবে। এবার স্রোত লিখলে, এখানে তরঙ্গ লিখলে, লিখে বিষয় দিবে, বিষয় দিয়ে 1-2 করে তোমার বিষয়ের নাম দেবে এবং আলোচনা করবে বা তোমরা লিখবে। আমরা যদি প্রথম বিষয়টা দেখি সমুদ্র স্রোতের ক্ষেত্রে, যে সমুদ্র স্রোতের ক্ষেত্রে প্রথম যদি বলি, প্রথম যদি পয়েন্টটা প্রকৃতি। প্রকৃতি কি? প্রকৃতি না স্রোতের ক্ষেত্রে জলরাশি কি হয় অনুভূমিকভাবে সঞ্চালিত হয়। লিখে নাও, স্রোতের ক্ষেত্রে জলরাশি এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হচ্ছে, অর্থাৎ অনুভূমিক সঞ্চালিত হচ্ছে। তরঙ্গের ক্ষেত্রে আমরা কি বলবো? জলরাশি অনুভূমিকভাবে সঞ্চালিত হচ্ছে না, একটা জায়গায় ওঠানামা করছে। তাহলে আমরা কি লিখবো? যে জলপৃষ্ঠের কি হয় একটা পর্যায়ক্রমিকভাবে ওঠানামাকে বলছি তরঙ্গ। পর্যায়ক্রমিক ছন্দময়, ওঠা আর নামা, ওঠা আর নামাকে বলছি আমরা তরঙ্গ। তাই বলবো একে ছন্দময় বা পর্যায়ক্রমিক ওঠানামা, আর এটা হচ্ছে অনুভূমিকভাবে স্থানান্তর। বুঝে গেল? প্রথম প্রকৃতিতে বলবো অনুভূমিক স্থানান্তর, এটা হচ্ছে উলম্বভাবে বা ওঠানামা, পর্যায়ক্রমিকভাবে ওঠানামা, বা বলবো উলম্বভাবে আলোড়ন, জলের আলোড়ন বা আন্দোলন। ঠিক আছে? 2 নম্বর যে বিষয়টা প্রকৃতির পরে যে বিষয়টা আমরা লিখবো, সে বিষয় স্থান পরিবর্তন বলে লিখবো। 2 নম্বর স্থান পরিবর্তন। স্রোতের ক্ষেত্রে বলবো যে জলরাশি এক জায়গা থেকে অন্য জায়গায় কি করে? স্থান পরিবর্তন করে। অবশ্যই, কারণ না বলেছে বিভিন্ন কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় স্রোত কি হয় প্রবাহিত হয়। তাই স্থান পরিবর্তনের ক্ষেত্রে বলবো এটা হচ্ছে স্থানান্তর হয় বা স্থানান্তর হয় জলরাশি, স্থানান্তর। কিন্তু এখানে কি লিখবো? তরঙ্গের স্থানান্তর হয় না, স্থানান্তর হয় না।
হয় না। কারণ হয় না কেন? না, একটা জায়গাতে ওঠানামা করে, জল স্থানান্তর হয় না। আর স্রোত সেটাকে তরঙ্গের সাথে মিশে গিয়ে টেনে নিয়ে চলে যায়, সেটা আলাদা কেস। কিন্তু আমরা বলবো যে তরঙ্গে জল স্থানান্তর হয় না, কিন্তু স্রোতে স্থানান্তরিত হয়। আমরা নেক্সট পয়েন্ট পড়বো নিয়ন্ত্রক বা কারণ। স্রোতের মূল কারণ হচ্ছে আবর্তন গতি, কোরিওলিস বল। তার আবর্তন গতির জন্য কোরিওলিস বল এবং বায়ুপ্রবাহ, দুটো জিনিস। স্রোত সৃষ্টির মূল কারণ কি বললাম? একটা হচ্ছে আবর্তন গতিজনিত কোরিওলিস বল এবং বায়ুপ্রবাহ, 1। 2 নম্বর মানে কি বললাম? আবর্তন কোরিওলিসজনিত বললাম যে আবর্তন গতিজনিত কোরিওলিস বল 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে বায়ুপ্রবাহ। এই দুটো কারণ সমুদ্র স্রোত সৃষ্টি করে। কিন্তু সমুদ্র তরঙ্গ, বায়ুপ্রবাহ ভূমিকা আছে, ওটা বেশি ভূমিকা নয়। ভূমিকা আছে ভূমিকম্প, অগ্নুদ্গম, সুনামি, এইসব বিষয়গুলো হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করে। আর স্রোতের ক্ষেত্রে কি বললাম? বায়ুপ্রবাহ, আবর্তন গতি, তার সাথে জলের চাপের পার্থক্য, জলের উষ্ণতা পার্থক্য, ঘনত্বের পার্থক্য, লবণতার পার্থক্য ইত্যাদি কারণগুলো কিন্তু স্রোতের সাথে যুক্ত, স্রোত সৃষ্টির কারণের সাথে যুক্ত। ঠিক আছে? তার নিয়ন্ত্রকগুলো লিখে নেবে। নিয়ন্ত্রক মানে কোন কোন কারণগুলো স্রোতকে নিয়ন্ত্রণ করে বা সৃষ্টি করে বা প্রভাবিত করে বা তরঙ্গগতিতে প্রভাবিত করে, সেগুলোর কথা বললাম। তার নিয়ন্ত্রকের এবারে যে পয়েন্টটাতে আসবো, যে আঘাত করা বলতে কোথায় আঘাত করে বা কার্যকলাপ, কার্য বা আঘাত করা। স্রোত কোথায় আঘাত করে বা কোথায় কার্য করে আমরা জানবো না। কার্যের প্রকৃতি বা কার্য কি? ধরো এটা উপকূল, এটা জলের রাশি, স্রোত এইভাবে এসে আছড়ে পড়ে, এবং আছড়ে পড়ার পর দেখবে, একবার আঁকছি আমি, স্রোতটা এইভাবে এলো, আসছে, আছড়ে পড়লো, এবং আছড়ে পড়া তুমি ধরো উপকূলের কাছে এখানে দাঁড়িয়ে আছো, এখানে উপকূলের কাছে তুমি দাঁড়িয়ে আছো, স্রোতটা এইভাবে এলে এ পাশে আর ও পাশে চলে গেল, বুঝা গেল? আবার এমনি এইভাবে যাচ্ছে এমনও হতে পারে। অর্থাৎ স্রোত সবসময় দেখবে যে উপকূলে এসে উপকূলের সমান্তরালে প্রবাহিত হয়, বা উপকূলে আসেনি, সমুদ্র থেকে উপকূলে না এসেও উপকূলের সমান্তরালে কিন্তু প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। অর্থাৎ পাড় বরাবর সমান্তরালে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। ধরো এটাই পাড়, এর সঙ্গে এইভাবে সমান্তরালে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে পাড়ের সাথে। অর্থাৎ স্রোত মনে রাখবে যে উপকূলের সাথে সমান্তরালে প্রবাহিত হয়, কিন্তু তরঙ্গ কখনোই হচ্ছে উপকূলের সাথে প্রবাহিত হয় না। তরঙ্গ কী করে? এরকম ঢেউ আকারে আসবে, আছড়ে পড়বে কোথায়? উপকূলে। আমরা আগে যে ছবিটা এঁকেছিলাম সেটাও স্রোত আসবে না? স্রোত সমুদ্র থেকে স্রোত আসে, উপকূলের দিকে আসে, আসার পরে উপকূলে ধাক্কা লেগে দুপাশে সমান্তরালে চলে যায়, সেটা স্রোত। কিন্তু এই যে অনেকটা ঢেউ নিয়ে যে আসছে, ঢেউ যেটাকে উচ্চতা নিয়ে এলো এবং তরঙ্গ উঠছে এবং নামছে, যে ওঠানামার মাধ্যমে এসে আছড়ে পড়ছে কোথায়? উপকূলে। অর্থাৎ তরঙ্গ উপকূলে আছড়ে পড়ে এবং সমাগমে কীভাবে? যদি এটা উপকূল হয়, এইভাবে তরঙ্গ আসছে, এইভাবে ধাক্কা মারছে, বা এখানে ধাক্কা মারছে, তাহলে এই যে আসছে এই দিকে এলো, এসে এই উপকূলে ধাক্কা মারলো, সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কোণে এইভাবে আসছে, এইভাবে তরঙ্গটা আসছে এবং এটা উপকূল। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তরঙ্গে এসে ধাক্কা মারে। স্রোত কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, উপকূলের সমান্তরালে গিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবাহিত হয়। বুঝা গেল? এটা তাহলে কার্যটা এইভাবে করে। নেক্সট, তাহলে আমরা আঘাত হানা বলতে পারি বা কার্য বললাম, যে কার্য বললাম। এবারে আমরা যেটা বলবো তরঙ্গ এবং হচ্ছে প্রবাহ অঞ্চল। 5 নম্বর বললাম, 5 নম্বর হবে প্রবাহ অঞ্চল। প্রবাহ অঞ্চল কি না? স্রোত সমুদ্র পৃষ্ঠের উপরেও যায় এবং সমুদ্র পৃষ্ঠের নিচ দিয়েও যায়। স্রোত কি বললাম? যে সমুদ্র পৃষ্ঠের উপরে দিয়েও স্রোত যায়, আবার নিচ দিয়েও যায়। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উপরেও স্রোতের প্রবাহ হয়, আবার সমুদ্র পৃষ্ঠের নিচেও স্রোতের প্রবাহ হয়। কিন্তু তরঙ্গ সর্বদাই সমুদ্র পৃষ্ঠের উপরে দেখা যায়। লিখবে তরঙ্গ সর্বদাই সমুদ্র পৃষ্ঠের উপরেই পরিলক্ষিত হয়। এই জন্য নাম দিলাম যে প্রবাহ অঞ্চল বা প্রবাহিত অঞ্চল। এটা লিখতে পারো তোমরা।
ঠিক আছে। এবারে যেটা লিখবো যে কার্যের প্রকৃতি, কার্যের, সেটা আগেটা কার্য বলেছিলাম, একটা কার্যের প্রকৃতি। স্রোত কি করে না যে কোনো নুড়ি কাঁকড় বালিকে বহনে সাহায্য করে, অর্থাৎ নুড়ি কাঁকড় পলি রাশিকে মানে জলের সাথে যে মিশে থাকে নুড়ি কাঁকড় বালি পলি এগুলোকে স্রোত করে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়। কিন্তু তরঙ্গ কি করে, বয়ে নিয়ে যায় না। তরঙ্গ কি করে, হয় বহন করে, বহন করার দ্রব্যগুলো হয় সঞ্চয় করতে সাহায্য করবে অথবা কী করবে, ক্ষয় করতে সাহায্য, অর্থাৎ এ ক্ষয় এবং সঞ্চয়ে সাহায্য করে, ক্ষয় এবং সঞ্চয়ে সাহায্য করে, ক্ষয় এবং সঞ্চয়ে সাহায্য করে, এ কিন্তু বহনে সাহায্য করে, এটা মনে রাখবে। এবার হচ্ছে নেক্সট প্রভাব। আমরা কি বলবো, নেক্সট সাউথ নাম্বার বলবো প্রভাব। প্রভাব, প্রভাবটা কি না, প্রভাব স্রোত হচ্ছে যেহেতু উষ্ণ স্রোত এসে উপকূলের সংস্পর্শে আসতে পারে বা উপকূলে গা দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হতে পারে বা উপকূলে গা দিয়ে কি শীতল স্রোত প্রবাহিত হতে পারে, তাই উপকূলের কাছাকাছি অঞ্চলে জলবায়ু পরিবর্তনে সাহায্য করে, জলবায়ু পরিবর্তনে সাহায্য করে স্রোত। কোনো জায়গার বা উপকূলের কাজ দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় এলাকায় উষ্ণতা বেড়ে যায়, আবার শীতল স্রোত প্রবাহিত হলে সেই এলাকায় উষ্ণতা অনেকটা কমে যায়। সেরকম জলবায়ু পরিবর্তন তাদের স্রোতের ভূমিকাটা আছে। তরঙ্গ কি করে, জলবায়ু না, উপকূলে যেহেতু আছড়ে পড়ছে বা উপকূলে মৃদু উপকূলে এসে কি সঞ্চয় করছে, নুড়িকাঁকড় সঞ্চয় করছে, তাই বলবো যে উপকূলের ভাস্কর্য বা উপকূলের ভূমিরূপ সৃষ্টিতে বা ভূমিরূপ ধ্বংসতে বা বিভিন্ন রকম কী বলা যায় ভূমিরূপ বিবর্তনে তরঙ্গের একটা ভূমিকা আছে। উপকূলীয় ভূমিরূপের বিবর্তনে তরঙ্গের ভূমিকাটা আছে, অর্থাৎ ভূমিরূপের গঠনের ক্ষেত্রে ভূমিকা আছে তরঙ্গের, আর জলবায়ু পরিবর্তন বা জলবায়ুর উপরে প্রভাব বিস্তার করে স্রোত। বোঝা গেল? এই হচ্ছে পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা একটু দেখে রাখবে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, একটা হচ্ছে ভাদ্রূপ বলে একটা আছে, ভাদ্রূপ। ভাদ্রূপ হচ্ছে সমুদ্রের জলের আয়তন পরিমাপের একক। সমুদ্র জলের কী মাপক না, সমুদ্র জলের বা স্রোতের যে জলের আয়তন থাকে, একটা স্রোত তো যাচ্ছে এক জায়গা থেকে, একটা স্রোত তো অন্য দিকে যাচ্ছে, এই যে জলের একটা আয়তন, যে জল যাচ্ছে একটা নির্দিষ্ট আয়তন, জল যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় একটা নির্দিষ্ট আয়তন বা ঘনফলযুক্ত জল যাচ্ছে, সেই জলের আয়তন বা স্রোতের জলের আয়তন মাপার একক হচ্ছে কি ভাদ্রূপ। তাহলে কি বললাম যে ভাদ্রূপটা কি না একক, ওটা একটা একক যার দ্বারা কি হয় সমুদ্র জলের আয়তন মাপা হয়। লিখতে পারো সমুদ্র জলের আয়তন মাপা হয় ভাদ্রূপে। সমুদ্র স্রোতের জলের আয়তন মাপার একক, একক হচ্ছে ভাদ্রূপ বা সেভিয়ার ড্রপও বলে, কি সেভিয়ার ড্রপ, ড্রপ। এটা এককটা কি না এক ভাদ্রূপ সমান, এক ভাদ্রূপ, ওয়ান ভাদ্রূপ সমান 10 লক্ষ ঘনমিটার পার সেকেন্ড জল, 10 লক্ষ ঘনমিটার পার সেকেন্ড। তো জলের তাহলে আয়তন পরিমাপ করার জন্য তাহলে কি হচ্ছে 10 লক্ষ ঘনমিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে 10 লক্ষ ঘনমিটার জল যাওয়া মানে বলা হবে এক ভাদ্রূপ জল গেছে, এক ভাদ্রূপ আয়তনে জল গেছে। ঠিক আছে, এটা এবারে বলবো সমুদ্র স্রোতের শ্রেণীভাগ। একটু শর্টে দেখে নেবো তাড়াতাড়ি সমুদ্র স্রোত কতগুলো ভাগে ভাগ করা যায়। আমরা একটু শ্রেণীভাগ পড়ব। শ্রেণীভাগটা পড়ে নেব যে কি কি ভাগে ভাগ করা যায় সমুদ্র স্রোতকে, আমরা একটু দেখব। প্রথমে আমরা যদি সমুদ্র স্রোতকে মূলত দুটি ভাগে ভাগ করব। প্রথমে যদি দেখি যে সমুদ্র স্রোত দু প্রকার, একটা হচ্ছে বায়ুতাড়িত সমুদ্র স্রোত, বায়ুতাড়িত স্রোত, আর দু নম্বর যেটা হয় সেটা হচ্ছে কি না ঘনত্ব পার্থক্যজনিত বা উষ্ণতা বা লবণতা তারতম্যের জন্য যে স্রোতের পার্থক্য তার নাম হচ্ছে থার্মোহালিন স্রোত, থার্মোহালিন
তাহলে দুটো স্রোত, একটা থার্মোহালিন, একটা হচ্ছে বায়ুতাড়িত স্রোত। বায়ুতাড়িত মানে বায়ু প্রবাহজনিত কারণে যে স্রোতটা সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে বায়ুতাড়িত স্রোত, যেমন নিরক্ষীয় স্রোত, এটা হচ্ছে বায়ুতাড়িত স্রোত। আর একটা কি আছে না থার্মোহালিন স্রোত। থার্মোহালিন স্রোত মানে উষ্ণতা এবং লবণতা। উষ্ণতা মানে থার্মো, আর লবণতা মানে কি, লবণতা মানেই হচ্ছে তোমার হ্যালাইন বলা হয়। থার্মো, থার্মো মানে উষ্ণতা, আর হোয়ালিন মানে হ্যালাইন থেকে, স্যালাইন বলি আমরা লবণতা। যেমন আমরা পড়েছি, পড়েছি বলতে তোমরা পড়োনি যদিও, ওটা পিগনোক্লাইন স্তর, থার্মোক্লাইন স্তর, হ্যালোক্লাইন স্তর, এরকমভাবে স্তর থাকে। আর হোয়ালিনটা লবণের সাথে যুক্ত, আর থার্মোটা উষ্ণতার সাথে। অর্থাৎ উষ্ণতা লবণতা দুটো পার্থক্য হলে ঘনত্বের পার্থক্য হয়। উষ্ণতা এবং লবণতার পার্থক্য হলে কী হয়, ঘনত্ব পার্থক্য। সেই পার্থক্যজনিত কারণে দেখা যায় এক ধরনের স্রোতের সৃষ্টি হয়। যে উষ্ণতা এবং লবণতার পার্থক্যজনিত কারণে ঘনত্ব পার্থক্য, এবং ঘনত্ব পার্থক্যজনিত কারণে যে স্রোতটা তৈরি হয় সেই স্রোতটার নাম হচ্ছে থার্মোহালিন স্রোত। আর যে স্রোতটা বায়ু তাড়িত কারণে বা বায়ু প্রবাহজনিত কারণে সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে কি বায়ু প্রবাহজনিত স্রোত। অর্থাৎ বায়ু প্রবাহজনিত স্রোত একটা পড়ছি, একটা হচ্ছে থার্মোহালিন স্রোত আমরা পড়ছি। 2 নম্বর চলে আসবো আমরা গভীরতা অনুযায়ী স্রোতের শ্রেণীভাগ। এটা গেল এমনি প্রকৃতি অনুযায়ী, এটা কি 1 নম্বর। প্রকৃতি অনুযায়ী স্রোতের শ্রেণীভাগ 2 প্রকার। প্রকৃতি অনুযায়ী একটা বায়ুতাড়িত, একটা হচ্ছে থার্মোহালিন স্রোত, বা উৎপত্তি অনুযায়ীও বলতে পারো। উৎপত্তি অনুযায়ী স্রোত 2 প্রকার বললাম, যেটা একটা হচ্ছে বায়ুতাড়িত, একটা হচ্ছে থার্মোহালিন স্রোত। নেক্সট 2 নম্বর হচ্ছে গভীরতা অনুযায়ী। গভীরতা অনুযায়ী আমরা স্রোত দেখবো। গভীরতা অনুযায়ী দেখা যাচ্ছে স্রোত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ সারফেস, একটা ডিপ ওশানিক। সারফেস সি কারেন্ট বা পৃষ্ঠ স্রোত, দুই একটা হচ্ছে ডিপ ওশানিক মানে গভীর সমুদ্রের স্রোত। একটা পৃষ্ঠ স্রোত, একটা গভীর স্রোত। অর্থাৎ গভীর সমুদ্রের স্রোত একটা পৃষ্ঠ স্রোত। পৃষ্ঠ স্রোত মানে কোনটা, সমুদ্র পৃষ্ঠের উপরে যেটা দেখা যায়। মানে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে যদি আমরা দেখি কি বলা যায়, মানে প্রায় 1000 মিটার, 1000 মিটার নিচে যদি দেখি সেটা হচ্ছে গভীর স্রোত। আর 1000 মিটার উপরে যেটা আছে সেটা হচ্ছে কি 1000 মিটার, এটা 1000 মিটার লাইন, এটা তার অ্যাবাভ হচ্ছে পৃষ্ঠ স্রোত, 1000 মিটার নিচে হচ্ছে গভীর স্রোত। কিন্তু এই পৃষ্ঠ স্রোতের আবার দুটো ভাগ যদি ভাগি উষ্ণতা অনুযায়ী। কি অনুযায়ী, মানে আমরা আগে বুঝে নিই, আগে বলি যে বি গভীরতা অনুযায়ী দুটো স্রোত বলছি, একটা পৃষ্ঠ স্রোত, একটা কি বলছি সমুদ্র পৃষ্ঠ স্রোত, একটা হচ্ছে আর একটা বলছি গভীর সমুদ্র স্রোত। যে পৃষ্ঠ স্রোতের কথা যেটা বলছি সমুদ্রের উপরে দেখা যায়, সমুদ্র পৃষ্ঠের উপরে দেখা যায়, এই পৃষ্ঠ স্রোতটা মাত্র বায়ু তাড়িত কারণে প্রায় সৃষ্টি হয়। বায়ু তাড়িত কারণে মূলত সৃষ্টি হয়, যেটা 10% রয়েছে। কত পার্সেন্ট না 10% মোট জায়গা জুড়ে রয়েছে এই পৃষ্ঠ স্রোতটি রয়েছে। ঠিক আছে, তাহলে পৃষ্ঠ স্রোতের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি কত না 10%। এবং এই স্রোতটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উপরে, এবং আমি যেটা বলেছি ভাষাতে যে সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটার উপরে এই স্রোতটা দেখা যায়। বেসিক্যালি কোনো কোনো বইতে লেখা আছে যে 400 মিটার 500 মিটার গভীরতা এই পৃষ্ঠ স্রোত দেখা যায়। কথাটা ঠিক যে 1000 থেকে 300-র মধ্যে এই স্রোতটা দেখা যায়, যাকে আমরা বলাই পিগনোক্লাইন স্তর। এই পিগনোক্লাইন স্তরের মধ্যে কিন্তু আমরা এই পৃষ্ঠ স্রোতটা দেখতে পাই। তোমরা পিগনোক্লাইন স্তরটা বুঝতে পারবে না, যেহেতু তোমরা দশম শ্রেণীতে পড়ো। যারা 11-এ পড়ো তারা বুঝতে পারবে যে 300 থেকে 1000 মিটারের মধ্যে একটা পিগনোক্লাইন বা ঘনত্বের পার্থক্যজনিত স্তর দেখা যায়। সেই স্তরের মধ্য দিয়ে কিন্তু পৃষ্ঠ স্রোতটা প্রবাহিত হয়। কিন্তু বাট তার নিচে যে স্রোতটা রয়েছে 1000 মিটারের নিচে, সেটা হচ্ছে গভীর সমুদ্রের স্রোত। সেটা সাধারণত শীতল স্রোত হয়, মূলত কি হয় শীতল স্রোত, যেটা মেরু অঞ্চল থেকে আসে কিন্তু নিরক্ষ অঞ্চল দিকে। বোঝা গেল? আর উপরটা কিন্তু উষ্ণজনিত কারণে হয়, সাধারণত নিরক্ষ অঞ্চল থেকে মেরু দিকেই যায়। যাই হোক না কেন, আমি সাধারণত বলেছি। কিন্তু এই পৃষ্ঠ স্রোতের আমরা কতগুলো শ্রেণীভাগ পড়ব। প্রথম পৃষ্ঠ স্রোতকে আমরা কতগুলো ভিত্তিতে, প্রথম যদি উষ্ণতার ভিত্তিতে পৃষ্ঠ স্রোতকে শ্রেণীভাগ করি, প্রথম এর ভিত্তিতে 1 নম্বর হচ্ছে উষ্ণ স্রোত, আর 2 নম্বর হচ্ছে কি শীতল স্রোত। তাহলে এই পৃষ্ঠ স্রোতের একটা ভাগ হচ্ছে কি উষ্ণতা অনুযায়ী শ্রেণীভাগ,
বুঝতে পারছো? উষ্ণতা অনুযায়ী শ্রেণীবিভাগের ক্ষেত্রে দুটো স্রোত, একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। তাহলে আমরা একটু পরিষ্কার এখানে লিখে দিই যে পৃষ্ঠস্রোত মূলত তিনটে দৃষ্টিভঙ্গিতে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম যে দৃষ্টিভঙ্গিটা নিয়েছি সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতা অনুযায়ী দুটো স্রোত, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। এই পৃষ্ঠস্রোতের একটা স্রোত উষ্ণ, পৃষ্ঠস্রোতের একটা ভাগ হচ্ছে শীতলতা, কিন্তু সেটা কি ভিত্তিতে? উষ্ণ ভিত্তিতে। উষ্ণ স্রোতটা একেবারে 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 পৃষ্ঠ বরাবর দেখা যায়, পৃষ্ঠ বরাবর বরাবর এই স্রোতটা দেখা যায়, উষ্ণ স্রোতটা, অর্থাৎ উষ্ণ স্রোতটা একেবারে পৃষ্ঠ বরাবর দেখা যায়। এবং এটা হালকা স্রোত, উষ্ণ স্রোতটা কি স্রোত? হালকা স্রোত। এবং যেটা নিরক্ষ অঞ্চল থেকে কোন দিকে যায়? নিরক্ষ অঞ্চল থেকে মেরুর দিকে যায়, নিরক্ষ অঞ্চল মেরুর দিকে যায়, একেবারে হচ্ছে হালকা স্রোত। সেটাই হচ্ছে কি স্রোত? না একেবারে যেটা আমরা বলছি উষ্ণ স্রোত বলছি, মেরু অঞ্চল দিকে প্রবাহিত হয়। এবং এই স্রোতটা কিন্তু সাধারণত তৈরি হয় কি বলছে আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু জনিত কারণে, পশ্চিমা বায়ু জনিত কারণে। অর্থাৎ এটা ক্রান্তীয় অঞ্চল দেখা যায়। কোথায়? ক্রান্তীয় অঞ্চলে। তাহলে কি কি বললাম? উষ্ণ স্রোত ক্রান্তীয় অঞ্চল দেখা যায়, আয়ন ও পশ্চিমা বায়ু দ্বারা দিক বিক্ষেপ ঘটে বা দিক পরিবর্তন ঘটে। এটি হালকা, এটি নিরক্ষণ থেকে মেরুর দিকে যায় এবং এটা একেবারে পৃষ্ঠীয় বা উপরিপৃষ্ঠের স্রোত। বুঝে গেল? তাহলে এগুলো পৃষ্ঠ স্রোতের মানে উষ্ণ স্রোতের কথা বললাম। এবারে যে প্রকৃতিটা বললাম শীতল স্রোতের কথা, এটা ভারী স্রোত। এটা মেরু অঞ্চল থেকে 2 নম্বর, মেরু অঞ্চল থেকে কোন দিকে আসে? নিরক্ষ অঞ্চল দেখা আসে। যেহেতু পৃষ্ঠস্রোত দেখা যায় বলেছি কত 1000 মিটারের মধ্যে, এইটা দেখা যায় প্রায় 403 নম্বর, এটা 400 মিটারের নিচে দেখা যায়, 400 মিটারের নিচে। 400 মিটারের নিচে কেন বলছি? 400 মিটার উপরে কে দেখা যায়? পৃষ্ঠস্রোত। 400 মিটার নিচে 1000 পর্যন্ত দেখা যেতে পারে এই শীতল স্রোত। 400 মিটার উপরে পৃষ্ঠস্রোত, 400 মিটার নিচেও পৃষ্ঠস্রোত আছে, কত 1000 মিটার পর্যন্ত পৃষ্ঠস্রোত থাকতে পারে। কিন্তু এই পৃষ্ঠস্রোতের মধ্যে উষ্ণতা অনুযায়ী যদি দেখি আমরা উষ্ণতার ভিত্তিতে, উষ্ণ স্রোত আছে 1000 মিটার 400 মিটার উপরে। মানে আমরা যদি এই পর্যন্ত 1000 মিটার পর্যন্ত ধরি, 1000 নিচে আছে গভীর স্রোত, উপরে আছে অগভীর স্রোত বা পৃষ্ঠস্রোত। ওই পৃষ্ঠস্রোতের দুটো ভাগ, উপরটা আছে 400 মিটারের মধ্যে, এই 400 মিটারের মধ্যে 0 থেকে 400, এটা দেখা যায় উষ্ণ স্রোত। আর তার নিচে দেখা যায় কি স্রোত? না শীতল স্রোত। তাহলে পৃষ্ঠস্রোতের দুটো ভাগ, একটা উষ্ণ শীতল। উষ্ণ স্রোত উপরে আছে, শীতল স্রোত নিচে আছে। অর্থাৎ 400 উপরে উষ্ণ স্রোত, 400 নিচে শীতল স্রোত, কিন্তু পৃষ্ঠস্রোত। এবারে নেক্সট, শীতল স্রোত ভারী কোন অঞ্চল থেকে আসে? মেরু অঞ্চল থেকে কোন দিকে আসে? নিরক্ষ অঞ্চল দিকে আসে। তাহলে এটা আমরা কি অনুযায়ী পড়লাম? আমরা পড়লাম হচ্ছে উষ্ণতা অনুযায়ী। এবারে যেটা বলবো জলরাশির আয়তন অনুযায়ী। কি বলবো? জলরাশির আয়তন 2 নম্বর বেস, 2 নম্বর এ ধরেছিলাম, 1 নম্বর ছোট হাতের বি ধরলাম, 2 নম্বর বেস জলরাশির আয়তন। আয়তন অনুযায়ী স্রোত কত প্রকার? 1, জলরাশির আয়তন অনুযায়ী আমরা স্রোত দেখবো মূলত 3 প্রকার। একটা হচ্ছে ড্রিফট, 2 হচ্ছে কারেন্ট, ছোট হাতে লিখি 2, কারেন্ট মানে স্রোত, এইটাই কারেন্ট, CURRENT কারেন্ট। 3 নম্বর স্ট্রিম। তাহলে 3টে জিনিস দেখতে পাচ্ছি, একটা ড্রিফট, একটা দেখতে পাচ্ছি কি কারেন্টস, একটা স্ট্রিম STREAM। ঠিক আছে? তাহলে ড্রিফট, কারেন্ট আর স্ট্রিম, এই 3টের জলরাশির আয়তন অনুযায়ী। প্রথম যে কথাটা আমরা প্রথমে বলবো যে আয়তন অনুযায়ী আমরা যদি দেখি যে 3টে ভাগ দেখতে পাচ্ছি। একটা আছে কি না ড্রিফট বলতে কি না সমুদ্রের জলরাশি যখন কি হবে একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গার দিকে সম্মুখে বা সামনের দিকে এগিয়ে যাবে, সমুদ্র স্রোত কি প্রবাহমান যখন হবে, সমুদ্র স্রোত যখন কি বললাম একটা জায়গা থেকে একটা জায়গা অত্যন্ত উপর দিয়ে, মানে সমুদ্রে যদি একবারে জলরাশি দেখি একেবারে উপর দিয়ে একটা জায়গা থেকে একটা জায়গায় ধীরে ধীরে সম্মুখ দিকে সঞ্চালিত হবে, তাকে বলা হবে ড্রিফট। ড্রিফট মানে তাহলে কি বলছি যে সমুদ্রের জলরাশি কথাটা লিখে রাখো, সমুদ্রের জলরাশি যখন সম্মুখবর্তী হয়ে বা সামনের দিকে সঞ্চালন হবে তখন তাকে অনুবাহ বা ড্রিফট বলে, অনুবাহ বা ড্রিফট। এই ধরনের অনুবাহ উদাহরণ হচ্ছে কি, এই ধরনের অনুবাহ উদাহরণ হচ্ছে কি না আমরা উদাহরণ দিতে পারি
আমরা আটলান্টিক মহাসাগরের কথা যদি ভাবি, উত্তর আটলান্টিক, তাহলে উদাহরণ যদি দেই আমি, তাহলে এই দ্বীপের উদাহরণ যদি দেই, তাহলে উদাহরণ কী হবে না, উত্তর আটলান্টিক মহাসাগরে একটা এইভাবে এরকম একটা দ্বীপ দেখা যায়, তাদের গতিবেগ একটু কম থাকে। উদাহরণ দিতে পারে, তাহলে লিখলাম কি না, উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ বা আটলান্টিক ড্রিফট, উত্তর আটলান্টিক ড্রিফট, এটা হচ্ছে ড্রিফট নামে পরিচিত, যার গতিবেগ কম এবং যা ধীরে ধীরে সঞ্চালিত হয় এবং জলরাশি বিশাল আয়তনে কম জলরাশি সামনের দিকে এগিয়ে যায়, যেমন উত্তর আটলান্টিক দ্বীপ বা উত্তর প্রশান্ত মহাসাগরীয় ড্রিফট, মানে উত্তর প্রশান্ত মহাসাগরের উত্তর দিকে দেখা যায় ড্রিফট। এবার কারেন্ট বা স্রোত কি না, ওর তুলনায় জলরাশি কী হবে, একটু অবশ্যই বেশি হবে। কেন জলরাশি বেশি হবে, কেন না ওর থেকে একটু বেশি জলরাশি হবে, এই জন্য তার নাম হবে কারেন্ট, অর্থাৎ ধারা, স্রোত, অর্থাৎ অধিক গতিবেগ। তাহলে এর তুলনায় কী হবে, গতিবেগ বেশি হবে আর জলরাশিও কী হবে, বেশি হবে। তাহলে ড্রিফটের তুলনায় গতিবেগ বেশি এবং ড্রিফটের তুলনায় কি হচ্ছে না, জলরাশিও বেশি, অর্থাৎ দ্রুত গতিতে যাচ্ছে এবং জলরাশি বেশি নিয়ে যাচ্ছে। সেই ধরনের জলরাশির প্রবাহকে বলা হবে কারেন্ট বা স্রোত। এই স্রোতের উদাহরণ হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। উত্তর নিরক্ষীয় স্রোত হলো। এবার স্ট্রিম হচ্ছে বিশাল পরিমাণ জলরাশি, মানে এর থেকে আরও বেশি বিশাল জলরাশি। বিশাল পরিমাণ জলরাশি যখন কী হবে, এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত গতিতে, সবচেয়ে দ্রুত গতিতে যাবে, সবচেয়ে দ্রুত গতিতে প্রবাহিত হবে। তাহলে বিশাল জলরাশি দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে কী হবে, প্রবাহিত হবে, যার গতিবেগ বেশি এবং নির্দিষ্ট জলরাশির পরিমাণটাও বেশি। বিশাল পরিমাণ জলরাশি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সমুদ্রে প্রবাহিত হবে। সেই ধরনের স্রোতকে বা জলধারাকে আমরা বলবো কি, স্ট্রিমস। উদাহরণ কী হবে না, উপসাগরীয় স্ট্রিম, উপসাগরীয় স্ট্রিম বা গুপ স্ট্রিম বলা হয়। গুপ মানে উপসাগরীয়। আমরা দেখেছি মেক্সিকো উপত্যকা থেকে একটা স্রোত বেরিয়ে যায় আটলান্টিক মহাসাগরে। আমরা বোঝাবো না, যখন বোঝাবো স্রোত নিয়ে তখন বলবো অবশ্যই তোমাদের, প্রত্যেকটা মহাসাগর নিয়ে যখন আলোচনা করবো তখন বলবো। তাহলে আমরা এখন জলের আয়তন অনুযায়ী এখানে কম জল, কম গতি সম্পন্ন, গতিবেগ কম, একেবারে কম বললে কত হবে, গতিবেগ দেখা গেছে ওই ড্রিফটের গতিবেগ দেখা গেছে তো 16-17 কিলোমিটার, 20 কিলোমিটার এরকম, ঠিক আছে, এটা দেখুন দেখা গেছে। যাই হোক, তাহলে ড্রিফটের গতিবেগ দেখা যাচ্ছে যে 16-17 কিলোমিটারের মধ্যে, কারেন্টের গতিবেগ আরও বেশি, 20-25-24-27 কিলোমিটার হয়ে যায়, স্ট্রিমের গতিবেগ আরও বেশি হয় এবং ঘন্টায় কিন্তু গতিবেগ বেশি যেমন, কিন্তু এখানে জলরাশি যেহেতু আয়তন ভাবছি, তাই আয়তন কম, মাঝারি, বেশি, অর্থাৎ যত ড্রিফট থেকে স্ট্রিমের দিকে যাব জলরাশির পরিমাণ বাড়বে, গতির পরিমাণ বাড়বে, এই হচ্ছে বিষয়। নেক্সট বি বললাম। এবার সি যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্থায়িত্ব অনুযায়ী, মানে স্থায়িত্ব মানে কোন স্রোতটা কতদিন থাকে বা কিভাবে কোথায় কী স্রোত অবস্থান করে। সি একটা স্থায়িত্ব অনুযায়ী দু প্রকার স্রোত, একটা স্থায়ী স্রোত, একটা ঋতুভিত্তিক স্রোত। কি স্রোত? অস্থায়ী স্রোত। তাহলে স্থায়ী স্রোত আর হচ্ছে অস্থায়ী স্রোত, অর্থাৎ একটা আছে কি বলবো যে স্থায়ী স্রোত যেটা সেটা সবসময় থাকে, একটা ঋতুভিত্তিক বা অস্থায়ী স্রোত, এটা লিখতে পারি ঋতুভিত্তিক স্রোত। তাহলে স্থায়ী স্রোত আর অস্থায়ী স্রোত, ঠিক আছে। স্থায়িত্ব অনুযায়ী আমরা কি করব, দুটো ভাগ। স্থায়ী স্রোত মানে যেসব স্রোত সমুদ্রে সারা বছরই নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় এবং নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাদের কোনো পরিবর্তন নেই, তারা সারা বছর ধরে প্রবাহিত হয়। মনে রাখতে হবে সারা বছর ধরে আজীবন প্রবাহিত হচ্ছে, তার নাম হচ্ছে স্থায়ী স্রোত। যেমন নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত,
এগুলো হচ্ছে স্থায়ী স্রোত নামে পরিচিত। আর অস্থায়ী স্রোত কোনটা বা কি বলা যায় সিজনাল বা ঋতুভিত্তিক স্রোত কোনটা? যেমন ভারত মহাসাগরের মৌসুমী স্রোত, যখন গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর সাথে একটা স্রোত প্রবাহিত হয় ভারতের দিকে, সেটা মৌসুমী স্রোত। আবার শীতকালে উত্তর পূর্ব মৌসুম বায়ুর সঙ্গে একটা স্রোত প্রবাহিত হয়, সেটাও ভারত মহাসাগরের শীতকালে দেখা যায়। অর্থাৎ একটা গ্রীষ্মকালে ঢুকছে, একটা শীতকালে বেরিয়ে আসছে। এই যে স্রোতের বিপরীতমুখিতা তৈরি হচ্ছে একমাত্র ঋতু অনুযায়ী, অর্থাৎ গ্রীষ্মে এক প্রকার স্রোত, শীতে এক প্রকার স্রোত। সারা বছর ধরে কিন্তু নিয়মিত হয় না, গ্রীষ্মের সময় দেখা যায় আর আগে শীতের সময় দেখা যায়, তারপরে বাকি সময় আর নেই। এই যে কন্ডিশনটা, অর্থাৎ ঋতু অনুযায়ী স্রোত দেখা যাচ্ছে, এটাকে বলা হয় সিজনাল বা ঋতুভিত্তিক স্রোত বা অস্থায়ী স্রোত। অর্থাৎ আজকে আমরা স্রোতের একটু শ্রেণীভাগ দেখলাম। এছাড়াও আমরা যদি স্রোতের শ্রেণীভাগ করি, মানে আমরা করি বলতে যদি আমরা দেখা যায় যে ঋতুভিত্তিক স্থায়ী ভিত্তি বললাম, আরও এক প্রকার স্রোত আছে, এটা আমরা একটু আলোচনা করে নিই। তোমরা হয়তো শুনেছ, তবু আলোচনা একটু করছি যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী কী অনুযায়ী, অর্থাৎ আমরা তাহলে কী কী বললাম। প্রথম যে বিষয়টা বলেছিলাম সেইটা হচ্ছে যে গভীরতা অনুযায়ী, না উৎপত্তি অনুযায়ী। আমরা একটু এগুলো যদি দেখে নিই, উৎপত্তি অনুযায়ী প্রথম বলেছি, উৎপত্তির মধ্যে বলেছি বায়ু তাড়িত, আর 2 বলেছি থার্মোহালিন, স্রোত পড়েছি, হালিন বলেছি উৎপত্তি অনুযায়ী। 2 নম্বর বলেছি গভীরতা অনুযায়ী। গভীরতা অনুযায়ী যেটা বললাম সেটা হচ্ছে কি, একটা বললাম হচ্ছে পৃষ্ঠ স্রোত, আর 2 বললাম গভীর সমুদ্রের স্রোত। পৃষ্ঠ স্রোতকে আমরা বললাম একের ভিত্তিতে উষ্ণতা অনুযায়ী, বললাম উষ্ণ স্রোত, আর 2 নম্বর বললাম শীতল স্রোত। আবার ওই পৃষ্ঠ স্রোতকে বি বললাম জলের আয়তন অনুযায়ী, বললাম 1, 2, 3, অর্থাৎ ড্রিফট, 2 হচ্ছে কারেন্ট, 3 হচ্ছে স্ট্রিম। অর্থাৎ এটা ড্রিপ অনুবাহ, এটা স্রোত, এটা ধারা বলা হয়, ধারা। আর একটা বললাম স্থায়িত্ব অনুযায়ী, 2টো ভাগ বললাম, একটা স্থায়ী, একটা ঋতুভিত্তিক। এটা সি, এটা হচ্ছে ঋতু ভিত্তিক। তাহলে স্থায়ী একটা ঋতুভিত্তিক, এটা স্থায়িত্ব অনুযায়ী। আর জলের অবস্থান অনুযায়ী কি বললাম, জলের আয়তন অনুযায়ী কি বললাম, ড্রিফট, কারেন্ট, স্ট্রিম। এই 3টে পৃষ্ঠ, গভীরে কোনো ভাগ নেই, আমি লিখলাম না, সি। এবারে যেটা পড়বো সেটা হচ্ছে ভৌগোলিক বন্টন অনুযায়ী, স্রোত 2 প্রকার। একটা নিরক্ষ অঞ্চলের স্রোত দেখা যায়, যাকে আমরা বলবো 2 প্রকার, মেনলি 2 প্রকার নয় 3 প্রকার বলবো। একটা নিরক্ষীয় স্রোত, নিরক্ষ অঞ্চল দেখা যায়, যেমন কি উত্তর নিরক্ষ স্রোত, দক্ষিণ নিরক্ষ স্রোত, আর নিরক্ষ প্রতিস্রোত। উত্তর নিরক্ষ, দক্ষিণ নিরক্ষ স্রোত যেদিকে যায় উল্টো মুখে একটা স্রোত প্রবাহিত হয়, তার নাম হচ্ছে নিরক্ষ প্রতিস্রোত। এটা আমরা নিরক্ষীয় স্রোত সম্পর্কে জানবো হচ্ছে ভৌগোলিক বন্টন, যে নিরক্ষ অঞ্চলের কাছাকাছি যে স্রোত দেখা যায় তাকে নিরক্ষ স্রোত বলছি, অর্থাৎ ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে একটা নিরক্ষ অঞ্চলের কাছাকাছি। 2 নম্বর যে স্রোতটা আমরা এখন দেখব যে উপকূলীয় স্রোত। ধরো ব্রাজিল স্রোত বা গিনি স্রোত বা ক্যানালি স্রোত বা নরওয়ে স্রোত, বা ল্যাব্রাডর স্রোত, এগুলো সব উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। বিশেষ করে ব্রাজিল স্রোত উপসাগরীয় স্রোত, ঠিক আছে। এই স্রোতগুলোকে বলা হয় উপকূলীয় স্রোত, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় বলে উপকূলীয় স্রোত বলা হয়। অর্থাৎ একটা নিরক্ষীয় স্রোত, একটা উপকূলীয় স্রোত আমরা বললাম। একটা দেখা যায় একবার মেরুর দিকে, নাম মেরু স্রোত, এটা সুমেরু বা কুমেরু অঞ্চলে দেখা যায়, তার নাম মেরু স্রোত বলে। অর্থাৎ ভৌগোলিক দিক থেকে মেরু নিরক্ষীয়, তার মাঝখানে উপকূলীয়, ঠিক আছে। এইভাবে ভৌগোলিক বন্টন যে আমরা পড়লাম। এছাড়াও স্রোতের শ্রেণীভাগ পড়বো, অর্থাৎ তাহলে ABC। এবার ডি অনুযায়ী যদি আমরা ভাগ করি, আরও আছে, সেটা কি অনুযায়ী, না তরঙ্গ সৃষ্ট স্রোত, অর্থাৎ তরঙ্গ সৃষ্টির ভিত্তিতে স্রোত, মানে তরঙ্গের দ্বারা কিন্তু স্রোত সৃষ্টি হয়। তরঙ্গের দ্বারা যে স্রোতটা সৃষ্টি হয় সেটা ক প্রকার আমরা একটু দেখে নেব। 1, অনশোর মানে যেটাকে আমরা বাংলায় বলি তট্ট অভিমুখী স্রোত।
2 নম্বর লং সোর, অনুতটীয় সোর বল, লং সোর কারেন্ট, এগুলো কারেন্ট লিখতে হয়, SHORE লিখছো নাকি, ইংরেজিতে লিখছি। একটা তট অভিমুখী স্রোত যেটাকে বলা হয় অন সোর, SHORE। তারপরে 2 নম্বর বললাম লং সোর, বা যেটাকে আমরা বলি কি যে অনুতটীয় স্রোত, অনুতটীয় স্রোত। বাংলাটা লিখে রাখতে পারো, আমি এটা শুধু দশম শ্রেণী নয় 11কেও সহযোগিতা করার জন্য কিন্তু পড়িয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে রিপ কারেন্ট। 3 নম্বর কি আছে, রিপ কারেন্ট বা উজান তটীয় স্রোত, রিপ কারেন্ট বা উজান, হস্য বর্গ জায়গা দন্ত না, উজান তটীয় স্রোত। তাহলে একটা বললাম যে তট অভিমুখী স্রোত, অনুতটীয় স্রোত আর উজান তটীয় স্রোত। তাহলে 3 প্রকার স্রোত বললাম। তাহলে অনশোর, লংশোর, রিপশোর, এই 3টে সম্পর্কে আমি বলছি, এই 3টে সম্পর্কে বলছি। অনশোরটা কোনটা না, যে স্রোতটা তটের দিকে আসে, অর্থাৎ ধরো এটা উপকূল, তরঙ্গের সাথে যে স্রোতটা তটের দিকে আসে, অর্থাৎ এটা উপকূল, তো উপকূলের দিকে যে স্রোতটা আসে সেটা হচ্ছে কি না অনশোর। এবং উপকূলের দিকে আসার পরে উপকূলের সমান্তরালে একটা স্রোত প্রবাহিত হয়। উপকূলে কার, এটা উপকূল, তো এটা উপকূল, উপকূলের সমান্তরালে এই যে স্রোতটা প্রবাহিত হয়। অর্থাৎ তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো উপকূলের কাছে, তোমার পায়ের কাজ দিয়ে তুমি এখানে দাঁড়িয়ে, ধরো একটা স্রোত এইভাবে আসছে, এসে উপকূলে ধাক্কা মারলো, তরঙ্গ আসছে তার সঙ্গে স্রোত আসছে, এটার নাম হচ্ছে অনশোর। স্রোতটা ধাক্কা মেরে স্রোতটা দুদিকে চলে যাচ্ছে, আমার বুকের কাছে ধাক্কা মেরে দুদিকে চলে যাচ্ছে, এটার নাম হচ্ছে লংশোর, যেটা উপকূলের সমান্তরাল চলে যাচ্ছে, লংশোর। অর্থাৎ যেটা শ্বাসের সময় আসছে সেটা অনশোর, আর শ্বাসের সময় এসে ধাক্কা লেগে ওদিকে এদিকে, অর্থাৎ এইখানে ধাক্কা লেগে ওদিকে এবং এদিকে আসছে, তার নাম হচ্ছে কি লংশোর কারেন্ট বা স্রোত। আরেকটা স্রোত আছে যে একটা অনশোর আসছে, মানে সমুদ্র থেকে একটা স্রোত উপকূলের দিকে আসছে, সমুদ্র থেকে মানে মাঝ সমুদ্র থেকে একটা স্রোত উপকূলের দিকে আসছে, উপকূল থেকে একটা স্রোত ব্যাক করছে, অর্থাৎ সামনে থেকে আসা একটা স্রোত আর ব্যাক করে যাওয়া একটা স্রোত, দুটো মিলে গিয়ে ধাক্কা লেগে গেল। এই যে যেটা রিপ কারেন্ট, একটা স্রোত একদম আসছে আবার একটা স্রোত যাচ্ছে, দুটোর মধ্যে ধাক্কা লেগে যে স্রোতটা তৈরি হয় এখানে। অর্থাৎ ক্ল্যাপোটিস পদ্ধতিতে যেমন তরঙ্গ অঞ্চলে ক্ষয় হয়, শ্বাস আর ব্যাকওয়াশ ধাক্কা লেগে একটা যে আন্দোলন তৈরি হয়, সেখানে যে স্রোতটা তৈরি হয়, অর্থাৎ অনশোর আসছে আর ব্যাক স্রোত যাচ্ছে, এই দুটো মিলে যে স্রোতটা তৈরি হয় তার নাম কি স্রোত বললাম, যে বলা হচ্ছে সেই স্রোতটার নাম হচ্ছে উজান তটীয় স্রোত। অর্থাৎ উপকূলের দিকে আর সমুদ্রের দিকে, অর্থাৎ সমুদ্রের দিকে একটা স্রোত যাচ্ছে আর উপকূল থেকে একটা স্রোত আসছে, দুটোর সাথে মিলে কিন্তু এই রিপ কারেন্টটা তৈরি করে, যে কারেন্টটা তৈরি হয় তার নাম রিপ কারেন্ট। এছাড়াও একটা স্রোত আছে, আমরা 3টে বলেছি, এছাড়াও এর মধ্যে একটা আছে যে টাইডাল কারেন্ট। টাইডাল কারেন্ট মানে জোয়ারি স্রোত। জোয়ারের সময় বিপুল জলরাশি যখন সমুদ্র থেকে এসে নদীতে ঢোকে, তখন যে স্রোতটা কাজ করে তার নাম হচ্ছে জোয়ারি স্রোত। ওটা টাইডাল কারেন্ট বলে একটা কারেন্ট আছে, যেটা কিন্তু এই তরঙ্গ দ্বারাই সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আমরা তট অভিমুখী, অনুতটীয় এবং উজান স্রোত এবং জোয়ারি স্রোত 4 প্রকার স্রোত পড়লাম। তরঙ্গ কার্যের ফলে বা তরঙ্গের ফলে এই স্রোতগুলো সৃষ্টি হয়। আমরা স্রোতের একটা শ্রেণীভাগ দেখলাম, স্রোতের কয়েকটা বৈশিষ্ট্য দেখলাম, এবং স্রোত কাকে বলে, তার সাথে তরঙ্গের সাথে কি পার্থক্য, এবং স্রোত তরঙ্গ কাকে বলে বললাম, এবং গায়র কি বললাম, তার সঙ্গে আমরা বললাম ভাদ্রুপ কি একটু বললাম। অর্থাৎ আফটার অল আমরা প্রথমে ইন্ট্রোডাকশন হয়ে গেল। এরপর নেক্সট ক্লাসে আমি আলোচনা করব যে তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়, চিত্রসহ বোঝাবো, এবং তার প্রভাব, স্রোত কিভাবে সৃষ্টি হয় এবং স্রোতের কি প্রভাব রয়েছে জলবায়ুতে বা ভূমিরূপের ওপর, আমরা সেটা পরের ক্লাসে পড়ব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।